আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি ভয়কে ফুল স্টপ করে দিতে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তো ধাপি ক প্রশ্ন সলভ ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের 3টা ক্লাস হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের 4র্থতম ক্লাস এবং আজকে আমরা অ্যারোমেটিক যৌগ দিয়ে আমাদের ক্লাসটা স্টার্ট করব। তো দেরি না করে চলো শুরু করি। দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, প্রথম যে টপিকটা আমাদের সেটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে যে প্রশ্নটা আসে বা অ্যাডমিশনে যে টাইপের প্রশ্নটা আসে সেটা হচ্ছে একটা যৌগ দিয়ে দিবে, তোমাকে বলে এটা কি অ্যারোমেটিক যৌগ কি অ্যারোমেটিক যৌগ না, ঠিক আছে? তো সেটার জন্য আমাদেরকে কি জানতে হবে? অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্তগুলো আমাকে জানতে হবে। কি জানতে হবে? অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্তগুলো আমাকে অবশ্যই জানতে হবে। দেখো, অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত কি জানো? অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত যেমন, বিশেষ করে প্রথম যেটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাকেল নীতি মানতে হবে। কি করতে হবে বলতো? হাকেল নীতি অবশ্যই মানতে হবে। দেখো, আবার কি হবে বলো? যেটা হচ্ছে আমাদেরকে দ্বিবন্ধন তো মাস থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে এবং এই দ্বিবন্ধনটা কি হবে? একান্তর হইতে হবে। কি হইতে হবে? একান্তর হইতে হবে, ঠিক আছে? দ্বিবন্ধনটা একান্তর হইতে হবে। মানে একান্তর মানে কি বলতো? একান্তর মানে কি? দেখো, একান্তর মানে দেখো এরকম থাকবে, ডবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাকবে। একান্তর মানে এরকম থাকবে। একটা ডবল বন্ড মানে আমাদের চাক্রিক যৌগের মধ্যে, অর্থাৎ আমাদেরকে কি থাকতে হবে? চাক্রিক যৌগের মধ্যে অবশ্যই দ্বিবন্ধন, তারপর সিঙ্গেল বন্ধন, তারপর ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, এরকম থাকতে হবে। এটাকেই বলে হচ্ছে আমাদের একান্তর হইতে হবে বা কনজুগেটেড হইতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে কি হবে আমাদের? দেখো, তাহলে কি হবে আমাদের? এখানে হচ্ছে তোমার এটা হলে কি হবে? সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে। কি থাকবে? সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে, অর্থাৎ সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। কি থাকবে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে। যৌগটাকে অবশ্যই কি হইতে হবে? সমতলীয় হইতে হবে, মানে sp2 হাইব্রিডাইজেশন হইতে হবে। দেখো, যৌগটাকে কি হইতে হবে বলতো? সমতলীয় হইতে হবে, সমতলীয় হইতে হবে, অর্থাৎ sp2 হাইব্রিডাইজেশন। দ্বিবন্ধন মানে কি? sp2 হাইব্রিডাইজেশন থাকবে। দেখো, এখন এই শর্তগুলো থাকতে হবে। বিশেষ করে তোমার হাকেল নীতিটা কি করতে হবে? হাকেল নীতিটা মানতে হবে। তো হাকেল নীতিটা কি বলতো? তোমাকে জানো হাকেল নীতিটা কি? দেখো, হাকেল নীতিটা তোমাদেরকে আমি একটু বলি যে হাকেল নীতিটা কি। দেখো, হাকেল নীতিটা হচ্ছে, দেখো 4n + 2 = হচ্ছে আমাদের পাই ইলেকট্রন সংখ্যা। কি সংখ্যা? পাই ইলেকট্রন সংখ্যা। এটা একটু মাথায় রাখো, হ্যাঁ, যে 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা। এটা হচ্ছে হাকেল নীতি। যেটা হচ্ছে যদি এখানে আমাদের মনে করো n = যদি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 0 1 2 3 এরকম হয়, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের কি? অ্যারোমেটিক যৌগ। হাকেল নীতি মানলে বুঝবো কি? অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? তবে তোমাদেরকে এমসিকিউ সলভের ক্ষেত্রে আমি একদম শর্টকাট বলে দিচ্ছি, খুবই সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি দেখবা যে পাই ইলেকট্রন, তুমি কি দেখবা বলো তো? তুমি শুধু দেখবা যে পাই ইলেকট্রন 4 এর গুণিতক কিনা, পাই ইলেকট্রন 4 এর গুণিতক কিনা, ঠিক আছে? পাই ইলেকট্রন 4 এর গুণিতক কিনা। যদি 4 এর গুণিতক হয়, পাই ইলেকট্রন সংখ্যা যদি 4 এর গুণিতক হয়, তাহলে সেটা কি বলতো? অ্যারোমেটিক যৌগ না। তাহলে সেটা কি? অ্যারোমেটিক যৌগ না। তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ না। এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? এই কথাটা একটু মাথায় রাখবো যে পাই ইলেকট্রন সংখ্যা যদি 4 এর গুণিতক হয় তাহলে আমাদের অ্যারোমেটিক যৌগ না, তাহলে আমাদের অ্যারোমেটিক যৌগ না। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা করেছে নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ? দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে এটা দেখো আসছে 24-25 একদম রিসেন্ট। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি একটা কোশ্চেন আসছে। দেখো, 4টা অপশন আছে, এই অপশনের মধ্যে কোনটা অ্যারোমেটিক যৌগ বলছে, কোনটা অ্যারোমেটিক যৌগ। তো চলো আমরা অ্যারোমেটিক যৌগ বেশ কিছু প্র্যাকটিস করে আসি, দেন তোমরা নিজেরাই এটা উত্তর দিবা। চলো, দেখো বলছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো, আমরা একটু চেক করবো যে কোনটা অ্যারোমেটিক যৌগ, কোনটা অ্যারোমেটিক যৌগ না। এবং আজকে আমি যে কয়েকটা প্র্যাকটিস করবো, এই কয়েকটা প্র্যাকটিস করে এনাফ, এই কয়েকটার মধ্যে পরীক্ষা আসবে। দেখো, বলছে বেনজিন। তো আমরা বেনজিন কি জানি বলতো? এই যে আমাদের বেনজিন, দেখো এটা হচ্ছে আমাদের বেনজিন, যেখানে দেখো 1 2 3টা
ডবল বন্ড আছে, 3টা পাই বন্ড আছে। মানে কি দেখো যে এটা হচ্ছে আমাদের একান্ত, দেখো একটা দ্বিবন্ধন, তারপর সিঙ্গেল বন্ধন, দ্বিবন্ধন সিঙ্গেল বন্ধন, দ্বিবন্ধন সিঙ্গেল বন্ধন, এটাই হচ্ছে আমাদের কনজুগেটেড, মানে কি একান্ত দ্বিবন্ধন থাকতে হবে। তো একান্ত দ্বিবন্ধন থাকে, এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। তো দেখো এখানে একটা ডবল বন্ড মানে কি, একটা ডবল বন্ড মানে কি 2টা পাই ইলেকট্রন, একটা ডবল বন্ড মানে কি 2টা পাই ইলেকট্রন। তো এখানে কয়টা ডবল বন্ড, 1 2 3, 3টা ডবল বন্ড, মানে কি পাই ইলেকট্রন কয়টা বলতো, পাই ইলেকট্রন 6টা, পাই ইলেকট্রন 6টি, পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন 6টা। তাই আমি বলছি কি পাই ইলেকট্রন সংখ্যা যদি 4 এর গুণিতক হয় তখন অ্যারোমেটিক যৌগ হবে না, কিন্তু এটা কি 4 এর গুণিতক না, এটা তাহলে অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ। আচ্ছা তোমাদেরকে একটু হাতের নীতি যদি দেখাই যে 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা, দ্যাট মিনস এখানে দেখো এটা যদি হয় তাহলে হচ্ছে দেখো 4n + 2 = পাই ইলেকট্রন কয়টা, 3টা ডবল বন্ড, মানে 3 গুণ 6টা পাই বন্ড। তার মানে কি এখানে n এর মান কত আছে দেখো, 4n = 6 - 2 4, n = 1, n = কত 1, দেখো n = 1। তাহলে কি এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, n হচ্ছে পূর্ণ সংখ্যা মানে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। ঢাকা নীতি করিয়া কিন্তু পারবা। তবে এমসিকিউ সলভের ক্ষেত্রে খালি দেখবা তুমি যে এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা 4 এর গুণিতক কিনা, অবশ্যই সেটা সঞ্চরণশীল হইতে হবে, মাস্ট মাইন্ডেড, সেটা সঞ্চরণশীল হইতে হবে। সঞ্চরণশীল পাই ইলেকট্রন যদি 4টা হয় বা 8টা হয় বা 4 এর গুণিতক কোনো কিছু হয় তাহলে বলবে সেটা অ্যারোমেটিক যৌগ না, বাকিগুলো অ্যারোমেটিক যৌগ। তো দেখো অ্যান্থাসিন, তারপর কি আছে অ্যান্থাসিন, তারপর আছে কি ন্যাপথালিন। সো ন্যাপথালিনটা আমি আগে একটু দেখে আসি, ন্যাপথালিনটা একটু দেখে আসি। দেখো এটা হচ্ছে আমাদের ন্যাপথালিন। দেখো দেখো যেখানে কিন্তু আমাদের কি থাকবে বলো, যেখানে আমাদের একান্ত বন্ডগুলো থাকবে। দেখো এখানে একটা ডবল বন্ড থাকবে, 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 একটা পর পর। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে ন্যাপথালিন। আর অ্যান্থাসিন কোনটা বলতো, অ্যান্থাসিন কোনটা বলো, অ্যান্থাসিন কোনটা, দেখো খেয়াল করো। এখানে একটা ডবল বন্ড থাকবে, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড থাকবে, এখানে একটা ডবল বন্ড থাকবে, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানটা থাকতে হবে যেহেতু একটা পর পর ডবল বন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্থাসিন। এটা কি অ্যান্থাসিন, খেয়াল করো এই দুটার মধ্যে একটু খেয়াল করো তো, এই দুটার মধ্যে একটা খেয়াল করো কোন অ্যারোমেটিক যৌগ কিনা। দেখো আমি তোমাকে বলছি 4 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক হয়ে অ্যারোমেটিক যৌগ হবে না, শুধু দেখবে 4 এর গুণিতক না হয়েই হয়। এখানে বন্ড কয়টা, 1 2 3 4 5, কয়টা বন্ড 5, 5টা বন্ড, মানে কি 5টা বন্ড হয়ে এখানে খেয়াল করো যদি 5টা বন্ড হয় তাহলে পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন কয়টা বলো 10টা, কারণ একটা দ্বিবন্ধন 2টা পাই ইলেকট্রন থাকে, তো পাই ইলেকট্রন কয়টা 10টা, তো 10 কি 4 এর গুণিতক না, মানে কি এটা অ্যারোমেটিক যৌগ, এটা কি অবশ্যই অ্যারোমেটিক যৌগ। তো বেনজিনটা অ্যারোমেটিক যৌগ হয়েছে। আবার অ্যান্থাসিনটা খেয়াল করো, অ্যান্থাসিন কয়টা 1 2 3 4 5 6 7, দেখো 7টা ডবল বন্ড, 7টা ডবল বন্ড, দ্যাট মিন্স পাই ইলেকট্রন কয়টা 7 × 14টা, পাই ইলেকট্রন কয়টা 7 × 14টা। তো পাই ইলেকট্রন যদি 14 হয় এটা কি 4 এর গুণিতক না, 4 এর গুণিতক না হয়ে কি সেটা কি অবশ্যই আমাদের কি অ্যারোমেটিক যৌগ। এবার থায়োফিনটা খেয়াল করো, এবার কি খেয়াল করো, থায়োফিনটা একটু খেয়াল করো তো, থায়োফিন এবং তোমার ফিউরানটা একটু খেয়াল করো, থায়োফিন এবং ফিউরানটা একটু খেয়াল করো তোমরা। হ্যাঁ থায়োফিন আর ফিউরানটা একটু খেয়াল করো। দেখো এর আগে তোমাকে অবশ্যই কি করতে হবে, সবগুলো স্ট্রাকচার তোমাকে জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে। দেখো স্ট্রাকচারগুলো একটু প্র্যাকটিস করবা। থায়োফিন এবং ফিউরান, দেখো থায়োফিনের ক্ষেত্রে আমাদের এইখানে যে অ্যাটমটা থাকবে সেটা হচ্ছে তোমার এস সালফার, এটা কি সালফার, এটা অবশ্যই সালফার। এবং ফিউরানের ক্ষেত্রে খেয়াল করো, ফিউরানের ক্ষেত্রে কি থাকবে, ফিউরানের ক্ষেত্রে কি থাকবে অক্সিজেন থাকবে। দেখো ফিউরানের ক্ষেত্রে আমাদের এখানে অক্সিজেন থাকবে, এখানে কি থাকবে অক্সিজেন থাকবে। এবং এবং ভালো মতো লক্ষ্য করো, এবং তোমার এইখানে একটা ডবল বন্ড থাকবে, এখানে একটা ডবল বন্ড ছিল, এবং এটা একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড। এবং অক্সিজেনের দেখো, অক্সিজেনের সালফারের দেখো ভিতরের দিকে 2টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, অক্সিজেনের কিন্তু 2টা লন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে। দেখো এখন এই 2টা যৌগ লিখলাম থায়োফিন এবং ফিউরান, এই 2টা কি অ্যারোমেটিক যৌগ। দেখো বাইরে থেকে দেখে মনে হতে পারে এটা অ্যারোমেটিক যৌগ না, কারণ দেখো একটা বন্ড 2টা বন্ড, 2টা ডবল বন্ড,
মানে কি 2 × 4টা পাই ইলেকট্রন, এখানে 4টা পাই ইলেকট্রন। প্রশ্ন হতে পারে 4টা পাই ইলেকট্রন হলে তো এটা তো অ্যারোমেটিক যৌগ হবে না, আপনিই বললেন। তো এখন এখানে কাহিনী কি ঘটে দেখো, এখানে পাই ইলেকট্রন কিন্তু 4টা না। কেন 4টা না দেখো, সবসময় এখানে একটু মাথায় রাখবা যে অ্যারোমেটিক যৌগগুলো একটু স্থায়ী হয়, এখানে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগ একটু স্থায়ী হয়, অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক হলে এটা একটু স্থায়ী হয়, অ্যারোমেটিক যৌগ হলে এটা একটু স্থায়ী হয়, ঠিক আছে। এই জন্য প্রত্যেকটা যৌগের একটা টেন্ডেন্সি থাকে সেটা অ্যারোমেটিক যৌগ হয়। এখন দেখো এই যে সালফারের যে ভিতরের দিকে যেটা 1 পেয়ার ইলেকট্রন আছে, এই 1 পেয়ার ইলেকট্রন কি করবে, এখানে রেজোনেন্সে অংশগ্রহণ করে, এখানে কি করে রেজোনেন্সে অংশগ্রহণ করে, এই জন্য এটা পাই ইলেকট্রন হিসেবে গণ্য হবে। দেখো এখানে তো 4টা পাই ইলেকট্রন, তো আর 2টা নিলে কি হয় 6টা পাই ইলেকট্রন হয়, তাই মানে কি সেটা অ্যারোমেটিক যৌগ হয়। তো যৌগ এই এক জোড়া কি করবে, এই একটা পাই 1 পেয়ার ইলেকট্রন নিবে, নিয়ে সে কি করবে, সে অ্যারোমেটিক যৌগ হবে, কারণ অ্যারোমেটিক যৌগগুলো স্থায়ী। এমন প্রশ্ন হতে পারে যে বাইরেটা কি নিবে, না বাইরেটা নিলে তো হচ্ছে তোমার এটা তো রেজোনেন্সে অংশগ্রহণ করে না প্রথম কথা, আর বাইরেটা যদি নেয় ইয়ে চাবে না আর এক জোড়া ইলেকট্রন নিতে, কারণ সেই স্থায়ী, সবসময় চেষ্টা করবে স্থায়ী হইতে। 2টা যদি 1 পেয়ার ইলেকট্রন থাকে তাও নিবে না, তাও কি করবে না রেজোনেন্সে নিবে না, কারণ একটা নিলে সেই অ্যারোমেটিক হইতেছে। এমন সময় দেখবা তোমাকে যদি একটু দেখাই, তোমাকে যদি আরেকটা এক্সাম্পল তোমাকে দেখাই, পিরিনেটটা যদি আমি তোমাকে এখানে দেখাই দিই, পিরিনেটটা এটা খেয়াল করো, পিরিনেটটা যদি খেয়াল করে দেখাই দিই, দেখো পিরিনেটে কিন্তু কি আছে বলো তো, এখানটাও ডবল বন্ড আছে, এখানে বাদ দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, তো এখানে কিন্তু এখানটা ডবল বন্ড আছে। এবং এখানেও খেয়াল করো যে নাইট্রোজেনের অ্যাটমে কিন্তু রিংয়ের ভিতরে কিন্তু একটা 1 পেয়ার ইলেকট্রন আছে, রিংয়ের ভিতরে কি আছে 1 পেয়ার ইলেকট্রন আছে। তো এই ক্ষেত্রে দেখো 1 পেয়ার ইলেকট্রন নিলে সে অ্যারোমেটিক যৌগ হচ্ছে রেজোনেন্সে, তাই কিন্তু এটা কিন্তু 1 পেয়ার ইলেকট্রন নিয়েছে। কিন্তু এখানে খেয়াল করো 1 2 3টা ডবল বন্ড আছে, মানে 6টা পাই ইলেকট্রন আছে, মানে কি সেটা যৌগটা কি অ্যারোমেটিক। এখন কি সে এই যে ভিতর এই ইলেকট্রনটাকে নেবে না, এই ইলেকট্রনটা নেবে না, কারণ সে অ্যারোমেটিক আছে, সে চাইবে না যে কি হইতে নন অ্যারোমেটিক হইতে, সে অ্যারোমেটিক আছে, অ্যারোমেটিক যৌগগুলো স্থায়ী। দেখো এটা অ্যারোমেটিক ছিল না, তাই এই যে ভিতরে 2টা ইলেকট্রন সেটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে। তার মানে কি এখানে পাই ইলেকট্রন কয়টা, এই ডবল বন্ডে 2টা, এই ডবল বন্ডে 2টা, এইখানে এক জোড়া, মানে কি টোটাল ইলেকট্রন কয়টা হলো, টোটাল ইলেকট্রন 6টা হলো। টোটাল পাই ইলেকট্রন কত, এখানে 6টা পাই ইলেকট্রন, এটা একটু মাথায় রাখবা, এখানে 6টা পাই ইলেকট্রন। দেখো এখানে দেখো 2 2 4 ভিতরে একটা পাই ইলেকট্রন কয়টা 6টা। এখানে খেয়াল করো 1 2 3, এখানে দেখো পাই ইলেকট্রন 6টা, পাই ইলেকট্রন 6টা। এখন প্রশ্ন হতে পারে এই যে এখানে পাই ইলেকট্রন কয়টা 6টা, কারণ সে অ্যারোমেটিক আছে, সে এখন তো অ্যারোমেটিক আছে, সে কিন্তু চাবে না যে এই যে রিংয়ের ভিতরে 2টা যে ইলেকট্রন সেটা রেজোনেন্সে নিতে, সেটা কিন্তু নিতে, কারণ সে অ্যারোমেটিক যৌগগুলো স্থায়ী। কথা কি বোঝা গেছে? এই জন্য প্রত্যেকটাই এখানে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। এখানে যদি তুমি হাকে নীতিও দাও 4n + 2 এই জায়গাটা 6 ইলেকট্রন, তার এনএম পূর্ণ সংখ্যা আসে। তো এমসিকিউর জন্য এত কিছু মনে রাখার দরকার নেই, আমাকে এমসিকিউর ক্ষেত্রে শুধু দেখবা যে হইতেছে সেটা পাই ইলেকট্রন 4 এর গুণিতক কিনা, 4 বা 4 এর গুণিতক হয় সেটা অ্যারোমেটিক যৌগ হবে না, বাকিগুলো কি হবে অ্যারোমেটিক যৌগ হবে। তাহলে থায়োফিন অ্যারোমেটিক যৌগ, ফিউরান অ্যারোমেটিক যৌগ এবং আমাদের পিরিডিন কি অ্যারোমেটিক যৌগ। চলো আরো কিছু প্র্যাকটিস করি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো পাইওল বলছে, কি বলছে দেখো, পাইওলটা একটু চিন্তা ভাবনা করো, পাইওলকে নিয়ে একটু চিন্তা ভাবনা করো তো। পাইওল স্ট্রাকচারটা কেমন বলো তো, জানো কেউ? দেখো পাইওলের স্ট্রাকচারটা তোমাদেরকে আগে দেখাই, NH এবং এখানে কি আছে ভিতরের দিকে একটা 1 পেয়ার আছে, এটা হচ্ছে আমাদের পাইওল। তারপর আচ্ছা পাইওলটা খেয়াল করি আমরা আগে। দেখো এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, মানে কি 2 × 4টা পাই ইলেকট্রন 4টা, এবং এখানে নাইট্রোজেনের একটা 1 পেয়ার। তাহলে পাই ইলেকট্রন কয়টা, কারণ কি এইটা কি করবে, এই 2টা ইলেকট্রন রেজোনেন্সে অংশগ্রহণ করবে, এটা সঞ্চরণশীল ইলেকট্রন হিসেবে গণ্য হবে, সঞ্চরণশীল ইলেকট্রন। কারণ কি সে এই যে এক জোড়া ইলেকট্রনকে নিলে সে কি হইতেছে অ্যারোমেটিক যৌগ হইতেছে, আর এই জন্য এটা এক জোড়া ইলেকট্রন এখানে নিবে, ঠিক আছে, রেজোনেন্সে অংশগ্রহণ করবে, রেজোনেন্সে সাহায্য করবে। তাহলে এখানে দেখো পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন 6টা, পাই ইলেকট্রন 6টা, দ্যাট মিনস পাই ইলেকট্রন 6টা হয়ে এটা অ্যারোমেটিক যৌগ। এখন পাইওল তাহলে অ্যারোমেটিক যৌগ। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন বলছে, তো সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নটা দেখো কি হইতেছে, দেখো এটা আমি মুছে দিই, হ্যাঁ।
সাইকোপ্রোপিনাইল ক্যাটায়নটা কি হইতেছে একটু খেয়াল করো তো তোমরা। আগে দেখো সাইকোপ্রোপেন দেখাই, আগে দেখো তিনটা এখানে একটু দেখাই, হ্যাঁ তিনটা এখানে একটু দেখাই, একটা দুইটা, দেখো এখানে একটু তিনটা একটু বোঝাই দেই তোমাদেরকে। দেখো এটা মনে করো সাইকোপ্রোপেন, সাইকিক যেহেতু এটা। আবার দেখো এটা হচ্ছে আমাদের সাইকোপ্রোপিন, এটা কি সাইকোপ্রোপিন। এবার দেখো আমি আরেকটা দিলাম যে সাইকোপ্রোপিন, এখানে একটু পেয়ার চার্জ দিলাম সাইকোপ্রোপিন ক্যাটায়ন বানানোর জন্য, ঠিক আছে সাইকোপ্রোপিনাইল ক্যাটায়ন। এবং আমি আরেকটা নিলাম দেখো সাইকোপ্রোপিনাইল অ্যানায়ন। এখন একটু খেয়াল করো তোমরা এই তিনটার ক্ষেত্রে, এখন তোমরা একটু খেয়াল করো যে এখানে কিন্তু সাইকো কি সাইকোপ্রোপেন, এখানে ডবল বন্ডই নাই, তাহলে কি এটা অ্যারোমেটিক যৌগ না। এখানে দেখো ডবল বন্ড আছে সাইকোপ্রোপিন, এটা কি সাইকোপ্রোপিন, তো এখানে ডবল বন্ড একটা, মানে কি পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন দুইটা। এখানে পাই ইলেকট্রন কয়টা বলো, পাই ইলেকট্রন দুইটা, তো এটা কি হবে, এটা কি অ্যারোমেটিক যৌগ হবে। 4n + 2 ইকুয়াল টু পাই ইলেকট্রন 2, দ্যাট মিন্স দেখো 4n সমান কি 4n ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, ও সরি 4n যখন n সমান 0, এখানে দেখো n সমান কি এখানে 0, n সমান কি 0, ও তাই তো এটা অ্যারোমেটিক যৌগ হওয়ার কথা, সরি চারের গুণিতক না তো, এটা চারের গুণিতক না তো, তাই তো এখানে অ্যারোমেটিক যৌগ হওয়ার কথা। কিন্তু এখানে কাহিনীটা কি দেখো তো, এটা তো অ্যারোমেটিক যৌগ হওয়ার কথা, কিন্তু এইখানে একটু কাহিনীটা খেয়াল করো, এখানে কি একান্ত ডবল বন্ড আছে, খেয়াল করো এরকম একান্ত, মানে একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, একটা ডবল বন্ড একটা সিঙ্গেল বন্ড এরকম আছে, মানে এখানে পাই ইলেকট্রন দুইটা আছে ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রনটা কি সঞ্চরণশীল, খেয়াল করো তো ভালো করে লক্ষ্য করো, এই ইলেকট্রনটা কি সঞ্চরণশীল বা এই ইলেকট্রন কি রেজোনেন্সে অংশগ্রহণ করবে, তাই যে উত্তর হচ্ছে না। কারণ দেখো আমাদের একান্ত দ্বিবন্ধন থাকতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট সঞ্চরণশীল হইতে হবে। এন যদি পূর্ণ সংখ্যা হয় হাকের নীতি অনুসারে, কিন্তু সেখানে যদি সঞ্চরণশীল পাই ইলেকট্রন না থাকে, তাহলে কি সেটা অ্যারোমেটিক যৌগ, উত্তর হচ্ছে না, কারণ এখানে সঞ্চরণশীল না, এখানে পাই ইলেকট্রন থাকা সত্ত্বেও এটা সঞ্চরণ হচ্ছে না, তার মানে কি এটা অ্যারোমেটিক যৌগ না। এবার সাইকোপ্রোপিনাইল ক্যাটায়নটা দেখো, যেটা আমাদের দিছে সাইকোপ্রোপিনাইল ক্যাটায়নটা দেখো, সাইকোপ্রোপিনাইল ক্যাটায়নে কি হয়, এখানে পাই ইলেকট্রন কয়টা বলো তো, এখানে পাই ইলেকট্রন কিন্তু দুইটা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে উপরে দেখো পজিটিভ চার্জ আছে, উপরে কি আছে পজিটিভ চার্জ আছে, কোনো জায়গায় পজিটিভ চার্জ থাকা মানে কি তোমরা বলো তো, পজিটিভ চার্জ থাকে সেখানে ইলেকট্রনের ঘাটতি থাকা, ইলেকট্রনের ঘাটতি থাকা, তো এখানে ইলেকট্রনের ঘাটতি যেহেতু আছে, এইখানে এই জন্য এই ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য এখানে দেখো এখানকার ইলেকট্রন অর্থাৎ ডবল বন্ড এখানে চলে যাবে, এখানে চলে যাবে, গিয়ে এখানকার ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবে। তাই স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়, স্ট্রাকচারটা কেমন দাঁড়ায় দেখো, এখানে ডবল বন্ডে চলে যাবে, তখন এইখানকার ইলেকট্রনের ঘাটতি পূরণ হলো, কিন্তু এখান থেকে ইলেকট্রন আবার চলে গেছে, দেখুন এখানে আবার ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো। তারপরে কি হবে দেখো, এইখানকার ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য ডবল বন্ড এখানে আসবে, ইলেকট্রনকে এখানে দিয়ে দিবে, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স কেমন হতে থাকবে দেখো, তখন এইখানে ডবল বন্ড হবে, দেখো এখানে ডবল বন্ড হবে ঠিক আছে, কিন্তু এখানকার ইলেকট্রনের ঘাটতি পূরণ হয়েছে ঠিক আছে, কিন্তু এখান থেকে দিছো তুমি কি করছো, এখান থেকে দিছো, তাহলে আবার ওইখানে আবার কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, এখানে আবার কি হবে বলতো, সরি ওখানে আবার পজিটিভ চার্জ সৃষ্টি হবে, কারণ কি এখান থেকে তো ইলেকট্রন দিছো, এখানে আবার পজিটিভ চার্জ সৃষ্টি হবে। কথা কি বোঝাতে পারছি, এইভাবে চক্রাকারে ঘুরতেই থাকবে, অর্থাৎ রেজোনেন্স হইতেছে, এটা চক্রাকারে এইভাবে ঘুরতেই থাকবে, ঠিক আছে। এই জন্য এইটা কিন্তু কি, এটা কিন্তু সঞ্চরণশীল, এই পাই এইখানে পজিটিভ চার্জ থাকার কারণে এই পাই ইলেকট্রনটা সঞ্চরণশীল, এখানে পজিটিভ চার্জ থাকার কারণে এখানকার পাই ইলেকট্রনটা সঞ্চরণশীল, কিন্তু এখানে পজিটিভ চার্জ ছিল না, তাই এখানে কি পাই ইলেকট্রনটা সঞ্চরণশীল ছিল না, এই জন্য কি এখানে হচ্ছে তোমার এটা অ্যারোমেটিক যৌগ না, এটা অ্যারোমেটিক যৌগ না, অর্থাৎ কি এটা সাইকোপ্রোপিন, সাইকোপ্রোপিন অ্যারোমেটিক যৌগ না, সাইকোপ্রোপিন অ্যারোমেটিক যৌগ না, কিন্তু সাইকোপ্রোপিনাইল ক্যাটায়ন যেটা, এই যে সাইকোপ্রোপিনাইল ক্যাটায়ন যেটা, সেটা কিন্তু অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক যৌগ। এবার অ্যানায়নটা খেয়াল করো, এবার তুমি অ্যানায়নটা খেয়াল করো, তো অ্যানায়ন মানে কি, অ্যানায়ন থাকা মানে কি, কোনো কারণে সেখানে ইলেকট্রন আসছে, মানে কি এখানে ইলেকট্রন আসে, এখানে দুইটা ইলেকট্রন আছে, এখন খেয়াল করো এখানে তাহলে পাই ইলেকট্রন কয়টা ধরতেছো, পাই ইলেকট্রন কয়টা ধরতেছো, দেখো পাই ইলেকট্রন এখানে কয়টা হচ্ছে, দেখো যদি হয়ে যায় এখানে দুইটা এখানে দুইটা, চারটা হয়ে যায়, এখানে কি চারটা হয়ে যায়, অর্থাৎ এই যে এই পাই ইলেকট্রনটা কিন্তু রেজোনেন্স হইতেছে না, কারণ এখানে পজিটিভ থাকে সেখানে ইলেকট্রনের ঘাটতি ছিল, এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য এখানে গেছিল, কিন্তু এখানে নেগেটিভ আছে, এখানে তো ইলেকট্রনের ঘাটতি নাই, তাহলে কি এখানকার ইলেকট্রন এখানে যাবে, যাবে না, এভাবে চক্রাকারে রেজোনেন্সটা হবে না ক্যাটায়নের মতো।
এই জন্য এটা অ্যারোমেটিক যৌগ না। এটা কি অ্যারোমেটিক যৌগ না, ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ না। বুঝতে পারলা বিষয়টা? এখন দেখো আরেকটা প্রশ্ন বলছে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, খেয়াল করো যৌগটা কি, যেটা সাইক্লিক, পেন্টা বলছে মানে কি 5 কার্বন, ডাই বলছে মানে কি 2টা ডবল বন্ড আছে। একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ তোমরা একটু খেয়াল করো, এটা দেখো যৌগটা কেমন, দেখো 2টা ডবল বন্ড আছে, দেখো এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এবং বলছে অ্যানায়ন বলছে, অর্থাৎ অ্যানায়ন বলতে কি বোঝাচ্ছে, এইখানে ইলেকট্রনটা আছে, এইখানে ইলেকট্রন আছে। তো দেখো কোনো যৌগের, সকল যৌগের কি ইচ্ছা থাকে যে সে অ্যারোমেটিক যৌগ হবে, কারণ অ্যারোমেটিক যৌগটা হচ্ছে স্থায়ী, অ্যারোমেটিক যৌগটা হচ্ছে স্থায়ী। তাহলে দেখো এই দুইটা কিন্তু পাই ইলেকট্রন হিসেবে গণ্য হবে, রেজোনেন্সে যাবে। অর্থাৎ এখানে পাই ইলেকট্রন কয়টা হচ্ছে দেখো তো, পাই ইলেকট্রন হচ্ছে এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানে 2টা। অ্যানায়ন মানে কি সেখানে ইলেকট্রন আছে, অ্যানায়ন মানে কি সেখানে ইলেকট্রন। তো পাই ইলেকট্রন কয়টা হচ্ছে দেখো, পাই ইলেকট্রন হচ্ছে আমাদের 6টা। তো পাই ইলেকট্রন 6টা হলে 4 এর গুণিতক না, মানে এটা অ্যারোমেটিক যৌগ। আবার দেখো সাইক্লোহেক্সাডাইনাইল অ্যানায়ন, এটা কিন্তু অ্যানায়ন, হ্যাঁ একটু খেয়াল রাখো, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, সাইক্লোহেক্সাডাইনাইল অ্যানায়নটা কি হবে, হেক্সাডাইনাইল বলছে, দেখো মানে কি 6 কার্বন, খেয়াল করো, ডাইনাইল মানে কি 2টা ডবল বন্ড, আচ্ছা, এবং সেটা অ্যানায়ন, এটার ক্ষেত্রে দেখো যে আমি আবার বলতেছি কোনো একটা যৌগের সর্বোচ্চ ইচ্ছা থাকে সেটা অ্যারোমেটিক যৌগ হয়, কারণ অ্যারোমেটিক যৌগ স্থায়ী, ঠিক আছে। যদি 2 জোড়া মুক্ত যৌগ থাকে তাহলে সে 1 জোড়া নেবে, কারণ সে 1 জোড়া নিয়ে সে অ্যারোমেটিক যৌগ হবে। কিন্তু 2 জোড়া যদি থাকে, 2 জোড়া নিয়ে সে যদি অ্যারোমেটিক যৌগ না হয় সে কিন্তু নেবে না, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো এখানে কিন্তু পাই ইলেকট্রন কয়টা, এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানে 2টা, 6টা। তো পাই ইলেকট্রন 6টা, 4 এর গুণিতক না, মানে কি সেটা অবশ্যই অ্যারোমেটিক যৌগ হবে। আর 2টা আছে মনে হয়, চলো আমরা একেবারে করে ফেলি। সাইক্লোবিউটাডাইন, দেখো সাইক্লোবিউটাডাইন বলতে কি বোঝাচ্ছে একটু খেয়াল করো, মানে কি 4 কার্বন, সাইকো মানে কি সাইক্লিক, দেখো 4টা কার্বন দিয়েছে, সাইক্লিক করে দিছে। ডাইন মানে কি 2টা ডবল বন্ড আছে, 2টা ডবল বন্ড আছে। তো এটা কি অ্যারোমেটিক যৌগ, খেয়াল করো, এখানে পাই বন্ড কয়টা, 2টা, পাই বন্ড 2টা, তো পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন 4টা। এটাকে কিন্তু অ্যারোমেটিক যৌগ না, এটাকে বলা হয় অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। কেন? যদি 4n সংখ্যক কি আছে, 4n সংখ্যক ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে। মনে রাখবা যদি 4 ইলেকট্রন সংখ্যক পাই ইলেকট্রন থাকে, 4 ইলেকট্রন সংখ্যক যদি পাই ইলেকট্রন থাকে, 4n সংখ্যক ইলেকট্রন সংখ্যা, তাহলে সেটাকে বলা হয় অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, দেখো পিরিয়ড অ্যারোমেটিক যৌগ আমরা একটু আগেই করলাম। তারপরে সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন যেটা আমরা করলাম, এটা সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন যদি হয় সেটা অ্যারোমেটিক যৌগ হবে না, সেটা কি হবে না, অ্যারোমেটিক যৌগ হবে না। এবার আছে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, এটা আমরা করলাম, এটাও সম্ভবত করে ফেললাম, 2বার হয়ে গেছে নাকি, হ্যাঁ সাইক্লোহেক্সানাইল সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়নটা আমরা করছি, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়নটা করছি। আচ্ছা তোমার এখানে ক্যাটায়নটা, সরি এখানে ক্যাটায়ন বলছে, দেখো কি বলছে, এখানে ক্যাটায়ন বলছে, কি বলছে আমাদের ক্যাটায়ন বলছে, দেখো সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়নটা ক্ষেত্রে কি হবে, দেখো তো ক্যাটায়নটা ক্ষেত্রে কি হবে, তখন একটু দেখা দেওয়া উচিত ছিল, তবু দেখো ক্যাটায়নটা ক্ষেত্রে এটা পজিটিভ, এখানে পজিটিভ, এটা হচ্ছে আমাদের সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন। অ্যানায়নটা কিন্তু অ্যারোমেটিক যৌগ হয়েছিল, অ্যানায়নটা কি অ্যারোমেটিক যৌগ, অ্যানায়নটা অ্যারোমেটিক যৌগ হয়েছিল। এখানে ক্যাটায়ন মানে কি দেখো তো, এখানে পাই ইলেকট্রন কয়টা, 2টা 4টা, তো পাই ইলেকট্রন 4টা মানে কি 4 বা 4 এর গুণিতক হলে সেটা অ্যারোমেটিক যৌগ না, 4 বা 4 এর গুণিতক হলে সেটা কি না বলো, অ্যারোমেটিক যৌগ না। তো সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক যৌগ না, অ্যানায়নটা অ্যারোমেটিক যৌগ না, সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন যদি হয় তাও অ্যারোমেটিক যৌগ না, খেয়াল রাখো, ক্যাটায়ন হলে সেটা অ্যারোমেটিক যৌগ না, কারণ কি পাই ইলেকট্রন 4টা, অ্যানায়ন থাকলে এই যে অ্যানায়ন মানে 2টা ইলেকট্রন এক্সট্রা থাকা, মুক্ত ইলেকট্রন থাকা, সেই 2টা ইলেকট্রন কি অ্যানায়ন মানে কি 2টা ইলেকট্রন এক্সট্রা থাকা, তো এই 2টা ইলেকট্রন তখন মিলে 6টা পাই ইলেকট্রন হয়ে যেত, এই জন্য অ্যানায়নটা আমাদের কি অ্যারোমেটিক যৌগ, কিন্তু ক্যাটায়নটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ না, ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ না, ঠিক আছে। তোমাদের তাই এটা একদম ক্লিয়ার করে দিলাম কোনটা অ্যারোমেটিক যৌগ, কোনটা অ্যারোমেটিক যৌগ না, কোনটা অ্যারোমেটিক যৌগ এবং কোনটা অ্যারোমেটিক যৌগ না। তো এখন অ্যান্সার করি, নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ, এখানে কি বলা আছে বলো তো, কি বলা আছে, সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন বলছে,
পেন্টাডাইনাইল ক্যাটায়ন কোনটা ছিল একটু খেয়াল করে দেখো, সব শেখাই দিচ্ছে, এখন একটু খেয়াল করে নিজেরা করার চেষ্টা করো। ক্যাটায়ন বলছে মানে কি এখানে ডবল এখানে ডবল এখানে ক্যাটায়ন, তো ক্যাটায়ন থাকে মানে কি এখানে পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন কয়টা, 2 2 4টা, 2 2 4টা। আমি বলছি 4 বা 4 এ গুণিতক হয়ে সেটা অ্যারোমেটিক যৌগ না। তারপর এটা খেয়াল করো সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, অর্থাৎ এটা যদি অ্যানায়ন হইতো তখন কি হইতো, অ্যানায়ন হয়ে কি হইতো দেখো, তোমরা একটু দেখো অ্যানায়নটা হয়ে কি হইতো, ডবল বন্ড। এখানে অ্যানায়ন মানে কি, অ্যানায়ন মানে কি এখানে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, প্রত্যেক যৌগেরই ইচ্ছা থাকে সেই অ্যারোমেটিক হয়, কারণ অ্যারোমেটিক যৌগ স্থায়ী হয়। তো এইখানে যে ইলেকট্রনটা আছে দুইটা, এটা কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করবে, অর্থাৎ সঞ্চালনশীল পাই ইলেকট্রন হিসেবে গণ্য হবে। মানে কি এটাতে পাই ইলেকট্রন কয়টা, পাই ইলেকট্রন হচ্ছে আমাদের কয়টা, 2টা 2টা 4টা 2টা 6টা, পাই ইলেকট্রন 6টা। এটা 4 এর গুণিতক না, মানে এটা অ্যারোমেটিক যৌগ। তারপরে খেয়াল করে দেখি এটা হলো না, এটা অ্যারোমেটিক যৌগ। তারপর এটা খেয়াল করে সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন, তো সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়নে আমরা কি দেখলাম একটু খেয়াল করো তো, সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়নটা কি দেখলাম, এখানে অ্যানায়ন এখানে ডবল বন্ড দেখো, এবং ক্যাটায়নটা কি দেখলাম আমরা, ক্যাটায়নটা দেখাই দিই একটু আবার, ক্যাটায়নটা কি দেখলাম যে এখানে কিন্তু পাই ইলেকট্রন কিন্তু 2টা, পাই ইলেকট্রন কিন্তু 2টা, এখানে পাই ইলেকট্রন 2টা, সরি এখানে পাই ইলেকট্রন কিন্তু 4টা, এখানে পাই ইলেকট্রন কয়টা, 2টা। খেয়াল করো পাই ইলেকট্রন 2টা হয়ে কি হয়, এবং এটা দেখলাম আমরা এখানে ডবল বন্ড দেখো, পাই ইলেকট্রন যখন 2টা, কিন্তু এখানে পজিটিভ চার্জ থাকার কারণে কি হবে, এই যে ইলেকট্রনের পজিটিভ চার্জ থাকা মানে ইলেকট্রনের ঘাটতি থাকা, তো এই বন্ডটা এখানে দিয়ে দিবে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য। তো এইভাবে কি করবে, ইলেকট্রনের ঘাটতি পূরণ হবে, এইখানে ডবল বন্ড আসবে, এখানে কি হবে ডবল বন্ড আসবে, আবার এখানে চক্রাকারে এটা ঘুরতে থাকবে, অর্থাৎ রেজোনেন্স অংশগ্রহণ করবে, এটা রেজোনেন্স মতো অর্থাৎ সঞ্চালনশীল পাই ইলেকট্রন হবে। কিন্তু অ্যানায়নটা ক্ষেত্রে দেখো পাই ইলেকট্রন 4টা, তো 4টা হলে তো কি হবে না, সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। কিন্তু ক্যাটায়নটা দেখো অ্যারোমেটিক যৌগ হচ্ছে, তো অ্যানায়নটা কিন্তু অ্যারোমেটিক যৌগ হচ্ছে না। আবার এটা শুধু যদি এটা দেখলাম কি, এটার ক্ষেত্রে কি দেখলাম পাই ইলেকট্রন 2টা, পাই ইলেকট্রন 2টা আছে তবুও অ্যারোমেটিক যৌগ না, কেন, কারণ এই ইলেকট্রনটা সঞ্চরণশীল না, একান্ত দ্বিবন্ধন নাই, মানে কি এটা হচ্ছে সঞ্চরণশীল না। তার মানে কি সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়নটা কিন্তু অ্যারোমেটিক যৌগ না। তারপর বলছে সাইক্লোবিউটাডাইন, তো সাইক্লোবিউটাডাইন মানে কি দেখছি, এই দেখো সাইক্লোবিউটাডাইন মানে হচ্ছে এটা 4টা কার্বন থাকবে এবং সাইক্লিক মানে চক্রাকারে থাকবে, ডাইন মানে 2টা বন্ড থাকবে। এখানে পাই ইলেকট্রন কয়টা, একটা ডবল বন্ডে 2টা, তো 2টা ডবল বন্ডে 4টা, তো পাই ইলেকট্রন যদি 4টা হয় সেটা কি অ্যারোমেটিক যৌগ না। মনে রাখবো সব সময়ের জন্য, পাই ইলেকট্রন বা 4 বা 4 এর গুণিতক হয় সেটা অ্যারোমেটিক যৌগ হবেই না, এটা অ্যারোমেটিক যৌগ না। তো উত্তর কি সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন। তো এরকম যে কোনো কোশ্চেন আসলে আশা করি আজকের পরে তোমরা পারবা, ঠিক আছে, প্র্যাকটিস করবে এগুলা কয়েকটা তাইলেই হবে। হ্যাঁ, তো চলো দেখি আমাদের নেক্সট টপিকটা কি। নেক্সট টপিকটা হচ্ছে আমরা বেনজিন। কি প্রশ্ন করছে একটু দেখো, বলছে 10টা গোড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করে পাওয়া যায়, বেনজিনের প্রস্তুতি পড়বো এখন আমরা। তো বেনজিনের প্রস্তুতি থেকে কি প্রশ্ন আসছে আমরা দেখি, 10টা গোড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করে পাওয়া যায়। দেখো তা ফেনল থেকে বেনজিন কি পাবো, ফেনল থেকে বেনজিন কিভাবে পাবো, দেখো এটা হচ্ছে আমাদের ফেনল, এটা হচ্ছে ফেনল। বলছে 10টা গোড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করিয়ে কি পাওয়া যায়, এটা মনে করো ফেনল। তো ফেনলকে কি করছে, 10টা গোড়া মানে জিঙ্ক, ফেনলকে 10টা গোড়ার সাথে উত্তপ্ত করে জিঙ্ক দ্বারা, অর্থাৎ এটা পাতন, বুঝছো, জিঙ্ক দ্বারা যদি পাতন করো, ঠিক আছে, জিঙ্ক দ্বারা যদি পাতন করো তাহলে এখানে কিন্তু বেনজিন পাবা ডিরেক্টলি। এখানে একটু কথা মাথায় রাখবা, জিঙ্ক সবসময় অক্সিজেনকে ভালোবাসে, জিঙ্ক সবসময় কি অক্সিজেন ভালোবাসে। ওজনীকরণ বিক্রিয়ায় কিন্তু জিঙ্ক কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড থেকে পানি নিয়েছিল, জিঙ্ক অক্সাইডে পরিণত হয়েছিল, মানে জিঙ্ক সবসময় অক্সিজেনকে ভালোবাসবে। দ্যাট মিনস এখানে তোমাকে যদি একটু মজা করে বোঝাই, জিঙ্ক অক্সিজেনকে কি করবে, ভালোবাসবে। অর্থাৎ দেখো হাইড্রক্সি গ্রুপ না, এই যে জিঙ্কটা আছে আমাদের এখানে, এই জিঙ্কটা হচ্ছে অক্সিজেনকে নিয়ে যাবে, জিঙ্কটা অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে যাবে, জিঙ্ক অক্সাইড হয়ে যাবে। জিঙ্ক সবসময় অক্সিজেনকে ভালোবাসে, ঠিক আছে। তাই এখানে থাকে কি বেনজিন, দেখো ভালো করে দেখো, এখানে থাকে কি, দেখো এখানে থাকে হচ্ছে আমাদের বেনজিন। বেনজিন 10টা গোড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করে আমরা বেনজিন পাবো, C6H6। ক্লিয়ার? হ্যাঁ, তো বেনজিনের বিক্রিয়া থেকে দেখো প্রশ্ন আসছে, তো আমরা বেনজিনের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রস্তুতি আমরা এক নজরে একটু দেখে ফেলি। হ্যাঁ, চলো দেখো প্রথম যে পড়াটা পড়বো আমরা বেনজিন থেকে,
ডায়াজোনিয়াম লবণ থেকে কিভাবে বেনজিন পাবো একটু খেয়াল করো। দেখো ডায়াজোনিয়াম লবণ মানে কি N2Cl, কি বললাম যে N2Cl, তো N2Cl তে হচ্ছে আমাদের কি ডায়াজোনিয়াম লবণ। দেখো তো দেখো ডায়াজোনিয়াম লবণের মধ্যে যদি তুমি ফসফরাস অ্যাসিড H2PO2 ফসফরিক না কিন্তু, তারপর হচ্ছে তুমি পানি কিউপাস আয়ন দাও এবং অলমোস্ট কত ডিগ্রি সেলসিয়াস জন্য লাগে, যাই হোক এইগুলো দিয়ে ডায়াজোনিয়াম লবণ থেকে তুমি কিন্তু ডিরেক্টলি বেনজিন পেয়ে যাবা। কি পাবা? বেনজিন পাবা। দেখো C6H6 পাবা, ঠিক আছে, বেনজিন পাবা। ফেনল থেকে বেনজিন কিভাবে পাবো একটু আগে দেখলাম। ফেনলকে যদি আমরা পাতন করি, ফেনলকে কি করি দস্তায় গোলার সাহায্যে পাতন করি, বিক্রিয়া দিলে কিন্তু ফেনল মানে কি ওয়েট। তো এটাকে যদি তুমি কি করো বলতো, এটাকে যদি তুমি জিঙ্ক দ্বারা কি করো পাতন করো, দস্তায় গোলার সাথে যদি পাতন করো, কারণ আমি বললাম কি এখানে জিঙ্ক সবসময় কাকে ভালোবাসবে? অক্সিজেনকে ভালোবাসবে। জিঙ্ক অক্সিজেনকে নিয়ে যাবে, থাকে বেনজিন, তো পাতন করে তুমি বেনজিন পাবা। তারপরে তুমি দেখো সোডিয়াম বেনজোয়েট থেকে তুমি বেনজিন কিভাবে পাবা? সোডিয়াম বেনজোয়েট থেকে কিভাবে বেনজিন পাবা একটু খেয়াল করো। সোডিয়াম বেনজোয়েট আমি এখানেই দিলাম, দেখো মনে করো COONA, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সোডিয়াম বেনজোয়েট, ঠিক আছে, এটা মনে রাখো, এটা সোডিয়াম বেনজোয়েট। তো এটাকে যদি তুমি সোডা লাইম দাও, এটাকে কি করো সোডা লাইম দাও, সোডা লাইম মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এটা মানে কি সোডা লাইম দাও, তাই কি হবে একটু খেয়াল করো, তাই কি হবে, বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মাথায় রাখো এই বিক্রিয়াটার নাম কি বলতো, এই যে এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন এটা তুমি যদি লক্ষ্য করো এখানে কি হবে, এই দেখো এই পুরোটা খেয়াল করো, এই পুরোটা নাই হয়ে যাবে এইভাবে। দেখো কেন হবে, ডিকার্বক্সিলেশন মানে মনে রাখবা ডি মানে ডিরিট, কার্বক্সিলেশন মানে কার্বক্স, মানে কি মানে কার্বন ডাই অক্সাইডে ডিরিট হয়ে যাবে এখানে। দেখো এই দুইটা বিক্রিয়া করে চলে যাবে, দেখো Na2CO3 হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো, এই দুইটা বিয়োগ যাবে কি, দেখো যোগ, এখানে কি হচ্ছে Na2CO3, ভালো মতো খেয়াল করে দেখো Na2CO3 হয়ে যাবে। বাকি থাকে কি, এই যে হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, দেখো কি হচ্ছে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, দেখো আমাদের বেনজিনই পাচ্ছি। অর্থাৎ এখানে কি আছে বলতো, হাইড্রোজেন আছে, এখানে কিন্তু প্রত্যেক হাতে একটা করে হাইড্রোজেন আছে, মানে কিন্তু এখানে কি হয় COO গ্রুপটা Na গ্রুপটা কি হয় সোডিয়াম, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এইখান থেকে তোমার কি করে এই দুটো বিক্রিয়া করে Na2CO3 হয়ে যায় এবং এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, ঠিক আছে। তো বিষয়টা কেমন এখানে তোমাদের একটু যদি বলি আমি, দেখো তোমরা যে ইয়েতে বলছিলা অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলছিলা যে Na এই যৌগে যদি এই মনে করো এই যৌগটা তুমি যদি সোডা লাইম দাও, মানে কি সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দাও, তো এখানে কি বলছিলাম যে এখানে তোমার কিছুই করবে না, শুধু যে আর গ্রুপটা আছে অ্যালকাইল গ্রুপটা আছে, এই অ্যালকাইল গ্রুপের সাথে একটা হাইড্রোজেন যোগ হবে এবং বাকি এই মাথায় যা কিছু আছে এটা ডিলিট হয়ে যাবে, সব কিছু চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এইগুলো মিলে Na2CO3 হয়ে যাবে এবং এই হাইড্রোজেনটা শুধু এখানে চলে আসবে। এই মানে কি এটাকে অ্যালাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বলো আর ফিনাইল ম্যাগনেসিয়াম, সরি এটাকে ফিনাইল বলো অ্যালাইল গ্রুপ বলো, তো এখানে কি আছে COONA, তাই এখানে কি হবে, এখানে সেম, এটা না ইয়ে করে দিবা সরাই দিবা, Na2CO3 করবা এবং এখানে কি হবে এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, তাই এ আর হাইড্রোজেন চলে আসছিল, এটা কি এখানে, এটা কিন্তু কি এটা কিন্তু আমাদের বেনজিন, এটা কিন্তু আমাদের বেনজিন, অর্থাৎ C6H5 এটার সাথে আরেকটা হাইড্রোজেন মানে কি, হাইড্রোজেন মানে কি C6H6 হয়ে যাবে, মানে কি এটাই বেনজিন, এটাই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে। তারপর দেখো ইথাইন থেকে কিভাবে বেনজিন পাবো একটু খেয়াল করো, ইথাইন থেকে কিভাবে পাবো বলো তো, H3CH, এটা হচ্ছে ইথাইন। তো এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের, ইথাইন থেকে যেটা পাবো এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের কি বলতো, ইথাইনের পলিমারীকরণ, এটাকে বলা হয় ইথাইনের পলিমারকরণ।
ইথাইনের পলিমারকরণ, ইথাইনের পলিমারকরণ। তো ইথাইনের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা কি পাবো, বেনজিন পাবো। দেখো কি হবে, এইটা যদি আমরা বিক্রিয়া দেই তাই আমরা বেনজিন পাবো। কি হবে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে লৌহ নলের ভিতর দিয়ে 400 থেকে 500 বা 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি চালনা করো তাই এটা পলিমারকরণের মাধ্যমে কি করে, বেনজিন উৎপন্ন করে, বেনজিন উৎপন্ন করে। যেমন কি আমরা ইথাইন মানে কি দেখো C2H2, সহজ হিসাব C2H2, তিনটা বিক্রিয়া করে এটা পলিমারকরণ করে কি হবে দেখো 3 × 6 C6, 3 × 6 H6, বাস এভাবে মনে রাখতে পারো, এভাবেও মনে রাখতে পারো, ঠিক আছে। তারপর দেখো হেক্সেন থেকে কিন্তু বেনজিন পাওয়া যায়, মানে হেক্সেন থেকে কিন্তু আমাদের বেনজিন পাওয়া যায়। তারপর টলুইন থেকে কিন্তু আমাদের বেনজিন পাওয়া যায়, ঠিক আছে। তো এই দুটো দেখে নিও, আমি মোটামুটি ইম্পর্টেন্ট যে 2-3টা সেটা শেখালাম, যে ডাইজোনিয়াম লবণ থেকে কীভাবে পাই, ফেনল থেকে কীভাবে পাই, তারপর হচ্ছে ডিকার্বক্সিলেশন মাধ্যমে কীভাবে পাই, ইথাইন থেকে কীভাবে পাই, এবং গিগনাইট বিকারক থেকে কীভাবে পাই। মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে গিগনাইট বিকারকটি দেখাইতে হবে তোমাদেরকে। হ্যাঁ, গিগনাইট বিকারক থেকে কীভাবে পাই দেখো। গিগনাইট বিকারক কি বলতো, আমরা এই যে পড়ছিলাম অ্যালকাইল, ম্যাগনেসিয়াম, হ্যালাইড, ঠিক আছে। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে, গিগনাইট বিকারকটা কি হবে, অ্যালাইল বা ফিনাইল, এটাই বলো, ম্যাগনেসিয়াম, হ্যালাইড, এটাই তো নাকি, এটাই তো নাকি। তো এখানে আমরা কি বলছিলাম যে এখানে যদি পানি দেই আমরা H2O দেই, সেখানে কি পাবো, RH থাকবে শুধু। আর এখান থেকে অর্থাৎ পানির মধ্যে দেখো একটু খেয়াল করো, তোমাদেরকে দুটো একটু খেয়াল করাই ভালো মতো। এই যে আটটা, এই আটটা কিন্তু কি বলতো, আটটা কিন্তু নেগেটিভ, আটটা কি বলো, এখানে একটু দেখাই তোমাদেরকে ভালো করে একটু দেখাই। দেখো এই আটটা কিন্তু নেগেটিভ এবং MgX এটা কিন্তু পজিটিভ। এখানে এই AR বা ফিনাইল এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ এবং এইখানে কিন্তু এটা পজিটিভ, এটা কি পজিটিভ, এটা কি পজিটিভ, ঠিক আছে। তো পানি মানে কি একটু খেয়াল করো তো, পানি মানে কি H+ OH-, H+ OH-। তো খেয়াল করো, তো পানির H+ OH-, এই যে নেগেটিভটা কি করবে, পজিটিভকে নেবে। দেখো আর H, এই যে আর নেগেটিভ, H পজিটিভ, এই দুটা নিচে দেখো। আবার এই ক্ষেত্রে কি হবে দেখো তো, এই ক্ষেত্রে কি হবে দেখো তো, এটা আমাদের যদি পানি দিই, পানি দেওয়া মানে কি H+ দেওয়া OH-, এক কথা। তাহলে AR নেগেটিভ, অ্যালাইলটা কি নেগেটিভ, অ্যালাইলের সাথে কি হবে, অ্যালাইলের সাথে আমাদের H+টা চলে আসবে, মানে কি বেনজিন হবে। আর এই দুইটা জনের ক্ষেত্রে এই যে Mg যেহেতু এটা পজিটিভ, OH-টা নিয়ে যাবে, অর্থাৎ MgOH তৈরি করবে বাকিটা। খেয়াল করছে, এভাবে পাবো। দেখো একটা এক্সাম্পল, সুন্দর একটা এক্সাম্পল দিয়েই বোঝাই। দেখো CH3 মনে করো, Mg একটা হ্যালোজেনাস ক্লোরাইড, এখানে যদি পানি দেই, পানি মানে কি H2OH-, এখানে যদি পানি দেই কি হবে, আমি বললাম কি তোমাদেরকে যে কি বললাম, এই যে এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা সরি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এবং এই যে এটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে কি হবে, CH3 আছে, কি হয়ে গেছিল বলতো, CH3 এখানে একটা হাইড্রোজেন চলে আসছিল, দ্যাট মিনস CH4 হয়ে গেছে এখানে। আর এখানে কি হয়েছিল, MgOH ফ্লোরিন চলে যাবে, ঠিক আছে। সেম একইভাবে ফিনাইল গ্রুপ কোনটা, খেয়াল করে দাও, ফিনাইল গ্রুপ কোনটা বলো, ফিনাইল গ্রুপ কোনটা, এই যে এই গ্রুপটাকে কি বলা হয়, ফিনাইল, এই গ্রুপটাকে C6H5। তো এইখানে কি আছে, এইটার সাথে যদি তুমি মনে করো, এইটার সাথে MgCl আছে, MgCl আছে, কি আছে MgCl আছে, অর্থাৎ আর MgX আছে। তাহলে কি হবে খেয়াল করো তো, তাহলে কি হবে, এই যে তুমি H+ দিচ্ছ, OH- দিচ্ছ, তো পানি দিচ্ছ, তাই আমি বলছি কি, এই যে এইটুকু তোমাকে আমি কি বলছি, যে এইটুকু কি, এইটুকু হচ্ছে আমাদের নেগেটিভ, এইটুকু হচ্ছে আমাদের পজিটিভ। তো নেগেটিভটা পজিটিভকে নিবে, তাহলে মানে কি, এই যে এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভকে নিবে, মানে H কে নিবে, আর বাকিটা OH কে নিয়ে যাবে, MgOH হয়ে যাবে, ঠিক আছে। তো গিগনাইট বিকারকে থেকে কীভাবে আমরা বেনজিন পাই সেটা তোমাদেরকে একটু বোঝাই দিলাম। হ্যাঁ, গিগনাইট বিকারকের মধ্যে পানি দিলে অ্যালকেন পাই, গিগনাইট বিকারকের মধ্যে পানি দিলে বেনজিন পাই। তো বেনজিন পাইতে হলে কি নিতে হবে, C6H5 ফিনাইল গ্রুপ, আর যদি অ্যালকেন পাইতে চাই তাহলে অ্যালকাইল গ্রুপ নিতে হবে। এই বুঝছো, এই তো তাহলে আমাদের বেনজিন প্রস্তুতি সব দেখলাম। তো বেনজিন প্রস্তুতি থেকে যে কোনো প্রশ্ন আসে আশা করি পারবা। এখন দেখো বলছে বেনজিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এখন আছে কি বেনজিনের বিক্রিয়া। চলো আমরা বেনজিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখবো। তার আগে প্রথম বিক্রিয়াটা কি বলছে দেখো,
অনাদ্রীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যাসিটাইল ক্লোরাইড। খেয়াল করো তোমরা, এটা খেয়াল করো, এই দেখো, এটা খেয়াল করো, দেখো এই যে হচ্ছে আমাদের বেনজিন, এটা হচ্ছে কি বেনজিন, বেনজিনের সাথে করছে কি, বেনজিনের সাথে কি করছে, কাকে বিক্রিয়া দিছে? অ্যাসিটাইল ক্লোরাইড, দ্যাট মিনস CH3COCl, এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। এবং এখানে বলছে অনাদ্রীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্রীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিলে কি হবে, কি হবে? তো তোমাদের একটু এখানে বোঝাই যে এখানে আসল ঘটনাটা কি হয়। এই যে অনাদ্রীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ব্যবহার করা হয়, এই অনাদ্রীয় অ্যালুমিনিয়ামের কাজ কি? যে ইলেকট্রোফাইল তৈরি করা। ইলেকট্রোফাইল মানে কি? পজিটিভ। ইলেকট্রো মানে ফাইল মানে কি? পজিটিভ। এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়েছে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে ব্যবহার করে দেখো, এখানে COCH3 এখানে কি করে বলতো? এখানে হচ্ছে আমাদের একটা ক্যাটায়ন তৈরি করা, অর্থাৎ ইলেকট্রোফাইল তৈরি করে, যেটা বেনজিনকে অ্যাটাক করে ইয়ে হয়ে যায়। দেখো বিষয়টা কেমন? এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের এখানে কি হবে বলতো? এইখানে আমাদের এই যে COCH3 মূলক যুক্ত হয়ে যাবে এইখানে বেনজিনে। এইখানে অ্যালুমিনিয়ামের কাজই এটা, এখানে পজিটিভ নেগেটিভে ভাগ করা, অর্থাৎ ইলেকট্রোফাইল তৈরি করা। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তো এটার নাম কি? এটার নাম কি বলতো? এটার নাম কিন্তু অ্যাসিটোফেনন। এটার নাম কি? বেনজিনের মাথায় COCH3, এটার নাম কি? অ্যাসিটোফেনন। মনে রাখবা যে অ্যাসিটাইল ক্লোরাইড ব্যবহার করছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে কি? এটা ফিডার কাপ অ্যাসাইলেশন, ফিডার কাপ অ্যাসাইলেশনে অ্যাসিটোফেনন তৈরি হয়, অর্থাৎ অ্যাসাইল গ্রুপটা অ্যাড হয়, অর্থাৎ কি অ্যাসাইল গ্রুপটা অ্যাড হয়। এভাবে মনে রাখবা। তো এটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন। চলো নেক্সট কোশ্চেন বলছে নিচে কোন উৎপাদ কি? বেনজিনের সাথে কিসের বিক্রিয়া দিছে? দেখো অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া দিছে। তো অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া দিছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেখানে একটু আগে দেখলাম এটার মাধ্যমে অ্যাসিটোফেনন উৎপন্ন হয়। সেই এই যে অ্যাসিটোফেনন, ঠিক আছে, আগেরটাই। তো তারপরে দেখি কি আছে আমাদের। আচ্ছা, এখন আমরা কিছু বেনজিনের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া পড়ে ফেলি। তো প্রথমে বেনজিন কি কি বিক্রিয়া দেয় একটু জানা দরকার। বেনজিন দেখো সংযোজন বিক্রিয়া দেয়। আমরা ইম্পর্টেন্ট তিনটা পড়বো, সংযোজন পড়বো, প্রতিস্থাপন পড়বো এবং ওজনীকরণটা পড়বো। কি পড়বো? ওজনীকরণটা পড়বো। দেখো এখন এখানে বেনজিনে দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এখানে প্রত্যেক ক্ষেত্রে মাথায় রাখবা অনাদ্রীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করবে। এই অনাদ্রীয় অ্যালুমিনিয়ামের কাজ কি? অনাদ্রীয় অ্যালুমিনিয়ামের কাজ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করা, ঠিক আছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভে ভাগ করা। তো এখানে কি হবে খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করো, এখানে যদি 3টা ইউজ করো তাহলে কি ঘটনা ঘটবে? এখানে বেনজিন দেখো, এখানে বেনজিনের 6 হাতে এই যে কার্বনের হাতে আমাদের কিছু বলতো হাইড্রোজেন ছিল, সেটাকে প্রতিস্থাপিত করে ক্লোরিন অ্যাড হয়ে যাবে। প্রত্যেক হাতে ক্লোরিন অ্যাড হয়ে যাবে, প্রত্যেক হাতে ক্লোরিন অ্যাড হয়ে যাবে। তো এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে কি বলো? হেক্সাক্লোরোবেনজিন। এটার নাম কি? হেক্সাক্লোরোবেনজিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া। এবার খেয়াল করো, বেনজিনের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড দেওয়া হয়, আলসিএল দিছে, তাহলে এখানে কি হবে? এখানে প্রত্যেক ক্ষেত্রে মাথায় রাখবা অনাদ্রীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হবে। অনাদ্রীয় কি ইউজ করা হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা পজিটিভ নেগেটিভে ভাগ করে। মানে এখানে কি করবে? ইলেকট্রোফাইল তৈরি করবে, R+ এবং Cl- তৈরি করবে, R+ এবং Cl- তৈরি করবে। অর্থাৎ এখানে যদি কি হবে দেখো, বেনজিন কি হবে তুমি যদি একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো কি ঘটনা ঘটবে, এটা তুমি যদি খেয়াল করো, এটা আমরা বেনজিন, এই ইলেকট্রোফাইল যেটা থাকবে সেটা এখানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এখানে আর গ্রুপটা অ্যাড হয়ে যাবে। এই বেনজিনের মাথায় আর গ্রুপটা কি হবে? অ্যাড হয়ে যাবে। কারণ আর গ্রুপটা যদি CH3 নাও, আর গ্রুপটা যদি CH3 নাও, দ্যাট মিনস এটা মিন করে কি? দ্যাট মিনস এটা মিন করা হচ্ছে এই যে এখানে তোমার CH3 যুক্ত হবে। দ্যাট মিনস কি পাবা? এটা আমাদের টলুইন পাবা। আর গ্রুপটা যদি CH3 দাও, আর গ্রুপটা যদি CH3CH2 নাও, তখন কি হবে? CH3CH2 নাও, তখন কি হবে দেখো তো? তখন কিন্তু মানে ইথাইল নিছো, তার মানে কি এখানে ইথাইল গ্রুপ যুক্ত হবে, মানে কি ইথাইল বেনজিন। এবার আর এখানে যদি তুমি দেখো যদি 2 কার্বনের বেশি নাও, তখন কি ঘটনা ঘটে জানো? CH2Cl। যখন 2 কার্বনের বেশি নাও তখন কি ঘটনা ঘটে জানো? এই জায়গায় এখানে একটু বুঝাই তোমাদের, হ্যাঁ এখানে তোমাদের একটু বুঝাই, দেখো CH2, এখানে CH2 এই যে কার্বোক্যাটায়নটা ইলেকট্রোফাইলটা তৈরি করে, এই অনাদ্রীয় অ্যালুমিনিয়ামের কাজই হচ্ছে এটা। এখানে যে ইলেকট্রোফাইলটা তৈরি করে,
এখানে যে ইলেকট্রোফাইলটা তৈরি করে সেখানে কি করে দেখো, এই যে এটা 1 ডিগ্রি ইলেকট্রোফাইল, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চাইতে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা হচ্ছে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্থিতিশীল। তাই এই জন্য এটা আগে প্রথমে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে পরিণত হয়, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে পরিণত হয়, তারপর বেনজিনের সাথে অ্যাড হয়, অর্থাৎ অ্যাটাক করে আমাদের যে প্রসেসটা আছে মেকানিজমের মাধ্যমে, সেটা আমি এখন দেখাচ্ছি না, সেটার মাধ্যমে অ্যাড হয়। অর্থাৎ এইটা কি হবে দেখো, এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তখন এটা বেনজিনের সাথে অ্যাড হয়ে যাবে, এটা বেনজিনের সাথে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এই যে এরকম হবে, এই যে এরকম হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আইসোপ্রোপাইল। দেখো দেখো এটা হচ্ছে আইসো স্ট্রাকচার, তোমাদেরকে আগেও বলছি CH3 CH3 এরকম থাকার মানে এটা মিন করে হচ্ছে তোমার, দেখো এটা হাইড্রোজেন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দেখো এই স্ট্রাকচারটাকে বলা হয় আইসো। ঠিক আছে, আইসো অর্থাৎ 2 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, তো আইসোপ্রোপাইল, এটা 3টা কার্বন, তাই আইসোপ্রোপাইল বেনজিন। এটা কি বললাম, আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন, অথবা এটাকে কিউমিনও বলা হয়, এটাকে কিউমিনও বলা হয়, এটাকে কি বলা হয় বলো, এটাকে কিউমিনও বলা হয়। তো এখানে ফিডাইকার্ব অ্যালকাইলেশন, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিডাইকার্ব অ্যালকাইলেশন, যেহেতু অ্যালকাইল গ্রুপটা অ্যাড হচ্ছে, দেখো অ্যালকাইল গ্রুপটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে বেনজিনের মাথায়, তাই এটা কি ফিডাইকার্ব অ্যালকাইলেশন। শুধু মাথায় রাখতে হবে যে 2 কার্বনের বেশি হয়ে গেলে তখন আইসোপ্রোপাইল হয়ে যায়, তখন হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে অ্যাড হয়, আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন পাই। তো খেয়াল করো এইখানে তাতে যদি তুমি এইখানটাতে সেম প্রসেসে যদি তুমি ইউজ করো, দেখো দেখো এখানে আমি একটু মুছে দিই, হ্যাঁ এটা একটু আমি মুছে দিই, হ্যাঁ এটাকে আমি মুছে দিই। এখানে যদি সেম প্রসেসে তুমি এই যে ফিডাইকার্ব অ্যালকাইলেশনে যদি এটা বসাও CH3 CH2 CH3 CH ডবল বন্ড CH2, যদি এইখানে দেখো এইখানে যদি এই যে এটা বাদ দিয়ে, দেখো এটা বাদ দিয়ে তুমি যদি এটাও বসাও এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাই যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করো, তখন কিন্তু এটাও তোমার বেনজিনের মাথায় কি হবে বলো, এটাও কিন্তু CH3 হবে। এক্ষেত্রে কিন্তু তুমি এক্ষেত্রেও কিউমিন পাবা। ঠিক আছে, এক্ষেত্রেও কিউমিন পাবা। দেখো এটা হচ্ছে দেখো আর গ্রুপ, যেমন আমি যদি আর গ্রুপটা CH3 নিই, COCl নিই, অ্যাসিটাইল ক্লোরাইড নিছি, মানে এটা একটু আগে দেখাই দিলাম, মানে ফিডাইকার্ব অ্যাসাইলেশন, যেখানে কি হবে CH3 কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল তৈরি হবে, যেটা হচ্ছে আমাদের বেনজিনের মাথায় যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যেটা হচ্ছে বেনজিনের মাথায় যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটা অ্যাসিটোফেনন হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা কি দেখো, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড ইউজ করা মানে কি বলতো, এখানে কি করা, নাইট্রেশন করা। তো মনে রাখবো এখানে নাইট্রেশনে নাইট্রো গ্রুপ অ্যাড হবে, তারপর দেখো এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যাড করছে, মানে সালফানেশন, বেনজিনের সালফানেশন বিক্রিয়া। তো বেনজিনের সালফানেশনে মনে রাখবা যে এখানে কার্বোক্যাটায়নটা অর্থাৎ ইলেকট্রোফাইলটা SO3H হয়, এখানে SO3H হবে, অর্থাৎ বেনজিন সালফোনিক অ্যাসিড। তো আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের কি সালফোনেশনের মাধ্যমে উৎপন্ন হলো। এটা হচ্ছে নাইট্রেশন, এখানে নাইট্রোবেনজিন উৎপন্ন হলো। এটা হচ্ছে ফিডাইকার্ব অ্যাসাইলেশন, অ্যাসাইল গ্রুপ অ্যাড হয়ে গেল, অর্থাৎ অ্যাসিটোফেনন পাইলাম। এটা হচ্ছে ফিডাইকার্ব অ্যালকাইলেশন, উপরে অ্যালকাইল গ্রুপটা অ্যাড হয়ে গেল। শুধু মনে রাখবা 2 কার্বনের বেশি অ্যালকাইল হ্যালাইড হলে সেটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে পরিণত হয়, অর্থাৎ আইসোপ্রোপাইলে পরিণত হয়, সেই আইসোপ্রোপাইলটা বেনজিনের মাথায় অ্যাড হবে, অর্থাৎ আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন তৈরি করবে তখন। আর এখানে কি দেখালাম, ক্লোরিনের সাথে কি দিবে, প্রত্যেকটা হাইড্রোজেন অপসারিত করে দেবে হেক্সাক্লোরো বেনজিন, এটার নাম হচ্ছে হেক্সাক্লোরো বেনজিন। হ্যাঁ, হেক্সাক্লোরো বেনজিন, ঠিক আছে, এর নাম হচ্ছে হেক্সাক্লোরো বেনজিন। খুবই সহজ, হ্যাঁ এগুলো বিক্রিয়াগুলো খুবই সহজ। প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম। এখন দেখো বেনজিনের সংযোজন বিক্রিয়া কিন্তু দেখো 2টা সংযোজন বিক্রিয়া আছে। দেখো একটা হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া দিবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে, আর একটা দিবে হচ্ছে তোমার ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়া দিবে, যেমন হচ্ছে তোমার এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবে ইউভি রে থাকবে এখানে, হ্যাঁ ইউভি সূর্যালোক ইউভি রে থাকবে। তো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলে কি হবে, এই যে বেনজিনে যে কি থাকে বলতো, বেনজিনের একান্ত বন্ধনগুলো থাকে, সব কয়টা দ্বিবন্ধন ভেঙে যাবে, তো এক হাতে তো আগে থেকেই হাইড্রোজেন থাকে, বেনজিনের এক হাতে তো আগে থেকেই হাইড্রোজেন থাকে। দেখো তোমাদেরকে একটু যদি আমি দেখাই, এটা আগে থেকে একটা করে হাইড্রোজেন থাকে, তো দ্বিবন্ধন ভাঙার ফলে এখানে 3টা হাইড্রোজেন রাখবে, 3H2 রাখবে, যেখানে প্রত্যেকটা হাইড্রোজেন ফাঁকা হাতগুলোতে বসে যাবে, বাস
এই তো এটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, এটাকে হাইড্রোজেনেশন বলা হয়। প্রত্যেক খাতে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটা C6 কি হবে বলতো, C6 এখানে H12, অর্থাৎ এটা সাইক্লোহেক্সেন হয়ে যাবে, দেখো এটা অ্যারোমেটিক থেকে অ্যালিফেটিক হয়ে গেল। দেখো যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই আমি ইউভি রে উপস্থিতিতে, তখন কি হবে দেখো তো, তখন কি হবে তখন কিন্তু তখন এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে প্রত্যেক হাতে আগে থেকে ক্লোরিন যুক্ত হয়ে যাবে। মানে হাইড্রোজেনটা আগে থেকে আছে, একটা করে হাত ফাঁকা হয়, সেই একটা করে হাতে ক্লোরিন সংযুক্ত হয়ে যায়, ঠিক আছে। তো ক্লোরিন সংযুক্ত হয়ে গেলে কি দাঁড়ায় আমাদের C6H6, তো H তো চারটা ছিল, আমি দেখাই নাই, প্রত্যেক হাতে একটা হয়ে হাইড্রোজেনটা ছিলই হবে, এবং 6টা ক্লোরিন অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড বলা হয়, বেনজিন হেক্সাক্লোরাইড, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, যেটা আরেকটা নাম হচ্ছে গ্যামাক্সিন পাউডার, আরেকটা নাম হচ্ছে গ্যামাক্সিন বা এটাকে রিনডেন পাউডারও বলা হয়, যেটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। কি করা হয়? জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। এই দুটা সংযোজন বিক্রিয়া একটু বেনজিনে মনে রাখো। রাস্ট বিক্রিয়া আমাদের বেনজিনের ওজনীকরণ। রাস্ট বিক্রিয়া কি? এটা রাস্ট বিক্রিয়া, দেখো বেনজিনের ওজনীকরণ। তো বেনজিনকে যদি তুমি ওজনের সাথে বিক্রিয়া দাও, জিঙ্ক থাকতে হবে, পানি থাকতে হবে, H2 থাকতে হবে, হ্যাঁ, উত্তপ্ত করো। যদি তুমি জিঙ্ক পানির উপস্থিতিতে তুমি যদি ওজনীকরণ বিক্রিয়া দাও, প্রথমে ট্রাইওজোনাইডকে যৌগ গঠন করে, ওজোনাইড অস্থায়ী যৌগ গ্রহণ করে, তারপর হচ্ছে এখান থেকে কি হয়, তারপর আমরা হাইড্রোলাইসিস করে আমরা কি পাই, গাইঅক্সার পাই, হ্যাঁ, এটা একটু গাইঅক্সার পাই। তো যাই হোক, স্ট্রাকচারটা এমসিকিউ জন্য আগে না, 3টা গাইঅক্সার পাই, এখানে 3টা ওজন বিক্রিয়া করে এখানে, হ্যাঁ। এই যে দ্বারা কিন্তু বেনজিনের একান্ত যে ডবল বন্ড আছে এটা প্রমাণিত হয়, এটা দ্বারাই কিন্তু যে একান্ত ডবল বন্ড আছে, হ্যাঁ, এটা কিন্তু এই বিক্রিয়া দ্বারাই বেনজিনের ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমেই প্রমাণ হয় যে এখানে কি আছে, একান্ত ডবল বন্ধন আছে। কথা কি ক্লিয়ার? তো আর কাকে ওজনীকরণ করে গাইঅক্সার পাইছিলা, খেয়াল করো তো। তুমি কিন্তু এই যে অ্যালকাইনকে ওজনীকরণ করে গাইঅক্সার পাইছিলা, মনে করার চেষ্টা করো। O3 জিঙ্ক পানি যদি এখানে দিয়ে, এখানে কার্বন টেট্রাক্লোরাইড লাগে অবশ্য, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। তো এগুলো যদি এখানে তুমি যদি অ্যালকাইনকে ওজনীকরণ করো, তখন কিন্তু গাইঅক্সার পাইছিলা, CHO। তো অ্যালকাইনকে ওজনীকরণ করে প্রোডাক্ট কিভাবে বাই করবা বলছিলাম, সিম্পল, এটা খুবই সিম্পল। দেখো CH, তুমি কি করবা, তুমি দেখবা যে এই যে অ্যালকাইনে ওজনীকরণ করে, যে অ্যালকাইনে যে দুইটা কার্বনের মাঝখানে এই দুইটা ডবল বন্ড থাকবে, দুইটা ডবল বন্ড ভেঙে দিবা, ভেঙে দিয়ে কার্বনে কি হয়, হাত ফাঁকা হলো, এই ফাঁকা হাতে অক্সিজেন ডবল বন্ড যুক্ত করে দিবা কার্বনের সাথে, তাহলে হচ্ছে ডাইকার্বনাইল যৌগ হয়ে যাবে। দেখো এই যৌগটাই কিন্তু আমাদের CHO, অর্থাৎ গাইঅক্সাল। তাই আমরা দেখলাম কি, অ্যালকাইনকে ওজনীকরণ করিও গাইঅক্সাল পাই, আবার বেনজিনকে ওজনীকরণ করিও গাইঅক্সাল পাই। কিন্তু এখানে একটু সতর্ক থাকার বিষয় হচ্ছে, এখানে যদি জিঙ্কের উপস্থিতি থাকে, এখানে যদি জিঙ্কের উপস্থিতি না থাকে, জিঙ্কের অনুপস্থিতিতে থাকে, তাহলে কি ঘটনা ঘটে জানো? এখানে যদি জিঙ্কের অনুপস্থিতি থাকে তাহলে কি ঘটনা ঘটে জানো? এইখানে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে না আমাদের, মূলত এই যে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে না, এই হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু এই যে জিঙ্ক থাকে, আমি কি বলছি, জিঙ্ক সবসময় অক্সিজেনকে ভালোবাসে, তো জিঙ্ক এখানকার অক্সিজেন নিয়ে এখানে তোমার জিঙ্ক অক্সাইড হয়ে যায়। কি হয়ে যায় বলতো? জিঙ্ক অক্সাইড হয়ে যায়। তো এখানে জিঙ্ক অক্সাইড যেহেতু হয়ে যায়, এই জন্য এখানে কি থাকে, আমাদের এই হাইড্রোজেন পারঅক্সাইডটা এটাকে কি করতে পারে না বলতো, জারিত করতে পারে না। তাহলে এখানে যদি জিঙ্কের অনুপস্থিতি থাকে, এই হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে এই যৌগটাকে কি করে, জারিত করে অ্যাসিডে কনভার্ট করে দেয়। এটা একটা মাথায় রাখো, ঠিক আছে। জিঙ্কের উপস্থিতি থাকা কিন্তু এখানে মাস্ট, ঠিক আছে, এটা একটা মাথায় রাখো। তো আমরা অ্যালকেনকে ওজনীকরণ করে কি পাইছিলাম, অ্যালডিহাইড অথবা কিটোন, অথবা অ্যালডিহাইড কিটোন দুটো একসাথে পাবো। আবার প্রোডাক্ট দেওয়া থাকলে কিভাবে বিক্রিয়ক বাই করবো সেটা আমরা কিন্তু বলছি, এই জন্য আজকে দেখালাম না। অ্যালকেনকে ওজনীকরণ করে আমরা পাই হয় অ্যালডিহাইড নয় কিটোন, অথবা অ্যালডিহাইড কিটোন একসাথে দুইটাও পাইতে পারি। তো আমি যেহেতু ওজনীকরণ আসলেও বেনজিনে এখানে, তাই তিনটাই একবার করে বলে দিলাম। তাহলে বেনজিনকে ওজনীকরণ করে পাই গাইঅক্সাল, তারপর অ্যালকাইনকে ওজনীকরণ করে গাইঅক্সাল, আর অ্যালকিনকে ওজনীকরণ করে কি পাই, অ্যালকিনকে ওজনীকরণ করে পাই অ্যালডিহাইড অথবা কিটোন, অথবা অ্যালডিহাইড কিটোন দুইটা একসাথেই
পাই, ঠিক আছে। এইভাবে একটার সাথে আরেকটা রিলেট করে পড়তে হবে তোমাদের, অবশ্যই একটার সাথে একটা কি করে পড়তে হবে, রিলেট করে পড়তে হবে, তাহলে কিন্তু মনে থাকবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো দেখি নেক্সট কি আছে, চলো দেখি। দেখো বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও প্যারা নির্দেশক, অর্থাৎ অর্থ প্যারা নির্দেশক থেকে কিন্তু পরীক্ষায় ভালোই প্রশ্ন আসে। হ্যাঁ, চলো দেখি বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি। দেখো বেঞ্জিন বলয়কে দুটো কথা মাথায় রাখবা, যেগুলো অর্থ প্যারা নির্দেশক, অর্থ প্যারা যেগুলা, সেগুলা কি করে বলতো, বেঞ্জিন বলয়কে সক্রিয় করে, বেঞ্জিন বলয়কে সক্রিয় করে। আর যেগুলো মেটা ইন্ডিকেটর, মেটা ইন্ডিকেটর যেগুলো, মেটা নির্দেশক যেগুলো, সেগুলো কি করে, বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে, বেঞ্জিন বলয়কে কি করে বলতো, নিষ্ক্রিয় করে। এখন একটু খেয়াল রাখবা যে ক্লোরিন অর্থপ্যারাতেও, অর্থপ্যারা হওয়া সত্ত্বেও বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে। হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখবা। এখন প্রশ্ন হচ্ছে অর্থপ্যারা কিভাবে বুঝবো এবং মেটা ইন্ডিকেটর কিভাবে বুঝবো। দেখো অর্থপ্যারা বুঝবা যে হচ্ছে, দেখবা যে গ্রুপটার মধ্যে সিঙ্গেল বন্ড আছে, কি আছে, সিঙ্গেল বন্ড আছে, কি আছে, সিঙ্গেল বন্ড আছে। এবং যে গ্রুপটার মধ্যে দেখবা যে ডবল বন্ড আছে, যে গ্রুপটার মধ্যে দেখবা যে ডবল বন্ড আছে, ডবল বা ট্রিপল বন্ড আছে, সেগুলো হচ্ছে আমাদের মেটা ইন্ডিকেটর, সেগুলো কি আমাদের মেটা ইন্ডিকেটর, ঠিক আছে। চলো দেখি বেঞ্জিন বলয়কে সক্রিয়কারী মূলক কোনটি, মানে বেঞ্জিন বলয়কে কোনটা সক্রিয় করে আমরা জানি কি, অর্থপ্যারা। এখানে অর্থপ্যারা কোনটা দেখি, প্রথমটা খেয়াল করো COH, দেখো এখানে কার্বনের মনোক্সাইডের মধ্যে ডবল বন্ড আছে। তারপর একটা খেয়াল করো NO2, দেখো দুইটা নাইট্রোজেন কিন্তু একটা গ্রুপ যুক্ত আছে, দেখো খেয়াল করছো NO2 আকারে কিভাবে আছে, দেখো মানে কিন্তু এখানে কিন্তু কি আছে বলতো, এখানে কিন্তু আমাদের ডবল বন্ড আছে নাইট্রোজেন, দেখো এখানে ডবল বন্ড আছে। তারপরে দেখো সক্রিয়কারী গ্রুপ চাইছে তাই না, তারপরে দেখো এটা হচ্ছে না, এটা হচ্ছে না, NH2 দেখো, NH2 দেখো সব কয়েকটা সিঙ্গেল বন্ড, NH2 তে কি আছে দেখো সব কয়েকটাই কি সিঙ্গেল বন্ড, তার মানে কি এটা হচ্ছে আমাদের অর্থপ্যারা, এটা বেঞ্জিন বলয়কে সক্রিয় করে, এটা কি করে বেঞ্জিন বলয়কে সক্রিয় করে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, ওকে। মেইন কথা শোনো তোমরা, যদি কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এই চারটা যে কোনো দুইটা দেখো উপস্থিত আছে, যে কোনো দুইটা যদি খালি দেখো যে উপস্থিত আছে, তাহলে সেটাই হবে মেটা, তাহলে সেটাই কি মেটা, তাহলে সেটাই মেটা ইন্ডিকেটর, যেটা বেঞ্জিন বলয়কে কি করবে, বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করবে, ঠিক আছে। তো দেখো তো কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, দেখো এখানে দেখো কি আছে, দেখো এই দেখো SO আছে, SO আছে, যে কোনো দুইটা উপস্থিত আছে, যে কোনো দুইটা উপস্থিত আছে। তো মেইন কথা হচ্ছে এটাই মনে রাখবা যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এই চারটা দেখবা যে কোনো দুইটা দেখবা উপস্থিত আছে, মানে সেটা মেটা ইন্ডিকেটর, ঠিক আছে, মানে ওখানে ডবল বন্ড আছে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে টেকনিক শেখাই দিলাম, হ্যাঁ এগুলো তোমাদেরকে আমি টেকনিক শেখাই দিলাম যে কিভাবে বাই করতে হবে। অর্থপ্যারা ইন্ডিকেটর সিঙ্গেল বন্ড দেখি বুঝবা, সব এখানে সিঙ্গেল বন্ড থাকবে, কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না, সেটা অর্থপ্যারা। অর্থপ্যারা হচ্ছে বেঞ্জিন বলয়কে সক্রিয় করে। মেটা ইন্ডিকেটর কোনগুলো, মেটা ইন্ডিকেটর দেখবা যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে, তাহলে এটা মেটা ইন্ডিকেটর। অথবা বুঝবা যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার যে কোনো দুইটা উপস্থিত আছে, তাহলে সেটা কি, তাহলে সেটা কিন্তু মেটা ইন্ডিকেটর, তাহলে সেটা কি মেটা ইন্ডিকেটর। আর ক্লোরিন অর্থপ্যারা হওয়া সত্ত্বেও বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে, বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে, ঠিক আছে। তো দেখো বেঞ্জিনের অর্থপ্যারা নির্দেশক বোঝার আরেকটা বুদ্ধি আছে, চলো সেটাও আমি দেখাবো, দেখো সেটাও আমি দেখাবো, সমস্যা নেই। আমি তোমাদের জন্য অর্থপ্যারা ইন্ডিকেটর কোনগুলা, মেটা ইন্ডিকেটর কোনগুলা দেখো আমি সুন্দর মতো রেখে নিয়ে আসছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো অর্থপ্যারা ইন্ডিকেটর দেখো হ্যালোজেন, দেখো হ্যালোজেন, দেখো এই যে হ্যালোজেন গুলো সবগুলো কি সিঙ্গেল বন্ড, দেখো হাইড্রক্সি গ্রুপ দেখো সিঙ্গেল বন্ড, দেখো তারপর দেখো অ্যালকক্সি গ্রুপ, দেখো সিঙ্গেল বন্ড, অ্যালকক্সি গ্রুপ দেখো সিঙ্গেল বন্ড, দেখছো এখানে একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ অ্যালকক্সি গ্রুপটা সিঙ্গেল বন্ড আছে, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে অ্যালকক্সি গ্রুপটা। তারপর দেখো অ্যামিনো গ্রুপ সিঙ্গেল বন্ড, তারপর দেখো অ্যালকাইল প্রতিস্থাপিত যে কোনো গ্রুপ সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, ঠিক আছে, সবগুলো কি সিঙ্গেল বন্ড। এখন তুমি একটা জিনিস খেয়াল রাখবা, হ্যাঁ
যদি খেয়াল করো বেনজিনে মনে করো বেনজিনে খেয়াল করো এখানে মনে করো XY একটা মূলক আছে, মনে করো XY একটা মূলক আছে। আরেকটা যে বুদ্ধিতে বুঝবা সেটা হচ্ছে দেখো x এর তড়িৎ ঋণাত্মকতা যদি y থেকে বেশি হয় তাহলে কিন্তু সেটা কি অর্থপ্যারা, সেটা কিন্তু অর্থপ্যারা। অনেক বুদ্ধি আছে বোঝায়। আবার যদি y এর তড়িৎ ঋণাত্মকতা x এর চাইতে বেশি হয় তাহলে কিন্তু মেটা ইন্ডিকেটর, তাহলে কিন্তু মেটা ইন্ডিকেটর। তুমি একটা খেয়াল করো বেনজিনের মাথায় মনে করো কি আছে, তুমি একটা এক্সাম্পল নাও। বেনজিনের মাথায় সাপোজ মনে করো NH2 আছে, দেখো NH2 আছে। তুমি খেয়াল করে দেখো এটা এটা হচ্ছে অর্থপ্যারা না মেটা, কিভাবে বুঝবা? দেখো এখানে প্রথমটা কি x নাইট্রোজেন, নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মকতা কি দেখো অবশ্যই হাইড্রোজেনের চাইতে বেশি, হাইড্রোজেনের চাইতে বেশি। তো এইভাবে বুঝতে পারবা যে XY মূলক আছে, x এর তড়িৎ ঋণাত্মকতা যদি y থেকে বেশি হয় অর্থাৎ n এ যদি বেশি হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের কি অর্থপ্যারা, সেটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে আমাদের অর্থপ্যারা। একটু মাথায় রাখবো সেটাই হচ্ছে আমাদের অর্থপ্যারা। এবং y এর তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় সেটা কিন্তু মেটা। কিভাবে বুঝবো দেখো একটা এক্সাম্পল নাও, দেখো যে কোনো একটা এক্সাম্পল নাও। মনে করো সায়ানাইড, মনে করো যে এটার উপরে সায়ানাইড আছে, তুমি ডবল বন্ড ট্রিপল বন্ডে যখন পারতেছো না, বুঝতেছো না যে এখানে ডবল বন্ড আছে ট্রিপল বন্ড আছে, তখন তুমি বুঝতেছো না, তখন তুমি কি করবা? দেখো এখানে সায়ানাইড আছে, এখানে x কি, তাহলে আমি বলছিলাম যে দেখো এখানে x হচ্ছে c, y হচ্ছে কি, y হচ্ছে n। দেখো তো কার বেশি বলো তো, দেখো তো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি নাইট্রোজেনের? অবশ্যই কার্বনের চাইতে নাইট্রোজেনের বেশি, কার্বনের 2.5, নাইট্রোজেনের বেশি। তাহলে কি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কি বলতো কার্বনের সাথে বেশি, মানে y এর তড়িৎ ঋণাত্মকতা x এর সাথে বেশি। এই সূত্র মানবে, এই সূত্র যদি হয়, এই সূত্র খেয়াল করবা, যদি প্রথমটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে অর্থপ্যারা, এবং দ্বিতীয়টা তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে মেটা ইন্ডিকেটর। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। দেখো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ডবল বন্ড আছে বোঝা যাচ্ছে, অ্যালডিহাইডে ডবল বন্ড আছে বোঝা যাচ্ছে, কার্বনিক গ্রুপে ডবল বন্ড আছে বোঝা যাচ্ছে। এগুলোতে দেখো সব কয়টাতে কি CONH2 ডবল বন্ড আছে বোঝা যাচ্ছে, দেখো CONH2 ডবল বন্ড আছে বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তবুও যদি তোমরা যখন আইডেন্টিফাই করতে পারবা না যে ডবল বন্ড আছে কিনা, তখন দেখবে দেখো প্রথমটা কি কার্বন, দ্বিতীয়টা কি অক্সিজেন, তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, অক্সিজেনের কত 3.5, মানে কি দ্বিতীয়টা বেশি, তো দ্বিতীয়টা তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে মেটা, আর প্রথমটা তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে অর্থ। দেখো নাইট্রোজেনের বেশি না অক্সিজেনের বেশি, অক্সিজেনের বেশি, মানে দ্বিতীয়টা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে কি মেটা। আর প্রথমটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়ে কি বলতো, প্রথমটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়ে সেটা হচ্ছে আমাদের অর্থপ্যারা। অনেকভাবে বোঝা যায়, ঠিক আছে। তো আর যাতে ভুল না হয় কোনটা অর্থপ্যারা কোনটা মেটা, ঠিক আছে। আর এমনি এগুলো প্র্যাকটিস করে এমনিতে তোমার দেখেই বুঝতে পারবো, করতেই হবে না। তাহলে এভাবে বুঝবা যে ডবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে সেটা মেটা, যেটা বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে, আর সিঙ্গেল বন্ড থাকে সেটা অর্থপ্যারা, বেঞ্জিন বলয়কে সক্রিয় করে। তা না বুঝো দেখবা যে বেঞ্জিনের মাথায় যেটা অ্যাড হচ্ছে ওইটা ক্ষেত্রে দেখবা যে প্রথমটা তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, প্রথমটা তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে দ্বিতীয়টার চাইতে অর্থপ্যারা, আর দ্বিতীয়টা তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়ে সেটা বুঝবা সেটা হচ্ছে আমাদের মেটা ইন্ডিকেটর, ঠিক আছে। তো আমরা এখন অ্যামিনটা পড়বো, অ্যামিনটাতে পড়বো আজকে আমরা অ্যামিন শুরু করবো। হ্যাঁ অ্যামিন পড়বো, দেখি দেখো বলছে অ্যামিন সম্পর্কিত যা কিছু আছে পড়বো। বলছে নিচে বিক্রিয়াটির নাম কি, দেখো একটা বিক্রিয়া দিছে, এই বিক্রিয়াটার নাম কি। দেখো এখানে কি হয়েছে, দেখো তো এখানে একটু তাকায় দেখো কি হয়েছে, ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছে, যেখানে দেখো CH3CONH2, এটার মধ্যে একটু পার্থক্যটা আগে দেখো, তোমরা বুঝতে পারো কিনা এই দুইটার মধ্যে পার্থক্য দেখো। দেখো এখান থেকে CO-টা নাই হয়ে গেছে, দেখো CO-টা বাদ হয়ে গেছে, দেখো এখান থেকে CO মূলকটা বাদ হয়ে গেছে, ঠিক আছে। তাই এটা কি জানো, মানে কি কার্বন সংখ্যা হ্রাস পাইছে, কার্বন সংখ্যা হ্রাস পাইছে। এখানে খেয়াল করো কি হয়, যদি মনে করো অ্যামাইড গ্রুপ চিন্তা ভাবনা করো CONH2, এই গ্রুপটার সাথে যখন তুমি এই ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবা, তখন হচ্ছে আমাদের এই যে CO গ্রুপটা এটা পুরোপুরি বাদ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে কি কার্বন সংখ্যা হ্রাস পাইছে। হ্রাস পেয়ে কি তৈরি করবে, আমাদের অ্যামিন তৈরি করবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ব্রোমিন থাকে, সেখানে আমাদের CO গ্রুপটা ডিরেক্টলি বাদ হয়ে যাবে। CO অর্থাৎ অ্যামাইড গ্রুপটা অ্যামিনে কনভার্ট হবে, সূত্রের মতো মনে রাখো। অ্যামাইড গ্রুপটা
অ্যামিনে কনভার্ট হবে, বাস তাহলে কিন্তু হয়ে যাবে। এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যেহেতু এখানে সিও মূলকটা হ্রাস পাইছে, কার্বন সংখ্যা হ্রাস পাইছে, এই জন্য এটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। চলো দেখি তারপরে কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে এখানে আমি কিছু সূত্র শেখাই, ঠিক আছে? যে সূত্রগুলো আমাদের এখানে আসলে লাগবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে যদি আমাদের অ্যামাইড গ্রুপ থাকে, একটু আগে দেখলাম যে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে, সিও মূলকটা কি হবে? সিও মূলকটা হ্রাস পাবে, হ্রাস হয়ে সেখানে কি পাবে? অ্যামিন কনভার্ট হবে, অর্থাৎ অ্যামাইড অ্যামিনে কনভার্ট হলো, অ্যামাইড অ্যামিনে কনভার্ট হলো। এবার খেয়াল করো, যদি এইখানে ফসফরাস পেন্টাঅক্সাইড থাকে, যদি খালি দেখো অ্যামাইড কোনো যৌগ ফসফরাস পেন্টাঅক্সাইড আছে, তখন কি করবে? অ্যামাইড থেকে এই যে H2O বের করে দিবা। কি করবা? H2O বের করে দিবা। তো এখান থেকে H2O বের করে দিবা, অর্থাৎ পানি বের করে দিবা। তাহলে কি থাকবে? দেখো CN থাকতেছে, বাকিটা কি থাকতেছে? বাকি থাকতেছে আমাদের CN, বাকি থাকতেছে কি? CN, অর্থাৎ সায়ানাইড, অর্থাৎ কি? সায়ানাইড। এটা মাথায় রাখা। অ্যামাইড সূত্রের মতো মনে রাখবো, সূত্রের মতো অ্যামাইড গ্রুপটা যদি ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে অ্যামিনে কনভার্ট হবে। অ্যামাইড গ্রুপের সাথে যদি দেখো ফসফরাস পেন্টাঅক্সাইড আছে, পানি অপসারিত অর্থাৎ সায়ানাইড যৌগে পরিণত হবে। মাথার মধ্যে সেট করে নাও। এবার দেখো, এবারে খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, যদি সায়ানাইড গ্রুপের মধ্যে কোনো বিক্রিয়া দেখো, কোনো যৌগের দিকে দেখো সায়ানাইড, এবং সেটাকে যদি দেখো হাইড্রোলাইসিস করা হয়েছে, নিঃসন্দেহে সেটা অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে। কিছু দেখতে হবে না, অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে। যদি দেখো সায়ানাইড গ্রুপটা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড তীব্র বিজারক ইউজ করা হয়েছে, বিজারিত হয়ে এটা অ্যামিনে কনভার্ট হবে। বিজারিত হয়ে কি করবে? অ্যামিনে কনভার্ট হবে। যদি দেখো সায়ানাইড গ্রুপটা ডাইল্যুট HCl এবং হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়েছে, তখন বুঝবা সায়ানাইড গ্রুপটা ডিরেক্ট কিসে কনভার্ট হবে বলতো? সায়ানাইড গ্রুপটা ডিরেক্ট অ্যামাইড গ্রুপে কনভার্ট হবে। অ্যামাইড গ্রুপে কনভার্ট হবে। এগুলো সূত্রের মতো মাথায় রাখবা। যদি দেখো যে এখানে নাইট্রো গ্রুপের সাথে, দেখো এটা দ্বারা কি বোঝাইছি আমি? দেখো এটা দ্বারা আমি বোঝাইছি, যদি কোনো যৌগে দেখো নাইট্রো গ্রুপ আছে, সূত্রের মতো মনে রাখবা, মাথার মধ্যে সেট করে নেবে কয়েকটা, অনেক বিক্রিয়া পারবা, ঠিক আছে? যদি দেখো নাইট্রো গ্রুপটা যদি খালি দেখো যে 3 HCl এটা আছে আমাদের, তখন বুঝবা যে এটাও অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। দেখো অ্যামিন গ্রুপে, অর্থাৎ অ্যামিন প্রস্তুতির বিষয়গুলো দেখো, কখন অ্যামিন পাচ্ছ? যখন কোনো নাইট্রো গ্রুপ 3 HCl থাকতেছে উপস্থিতি, তখন সেটা নাইট্রো গ্রুপে কনভার্ট হচ্ছে। যখন কোনো অ্যামাইড ব্রোমিন পটাশিয়াম অক্সাইড থাকতেছে, তখন কি হচ্ছে? অ্যামিন গ্রুপে কনভার্ট হচ্ছে, অর্থাৎ হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তারপরে দেখো যদি সায়ানাইডের সাথে যদি তীব্র বিজারক ইউজ করো, দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড, তখনও কিন্তু অ্যামিন পাচ্ছ। অ্যামিনের জন্য এই কয়েকটা ইনফরমেশন মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো যদি কখনো দেখো যে এই অ্যামিন গ্রুপের সাথে যদি খালি দেখো হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হয়েছে, তখন এই অ্যামিন গ্রুপটা উল্টে নাইট্রো গ্রুপ হয়ে যাবে, অর্থাৎ অ্যামিন কোনো যৌগ নাইট্রো কোনো যৌগে কনভার্ট হয়ে যাবে, মাথায় রাখবা, খুব ভালো মতো মাথায় রাখবা, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আসলে NH2 মানে অ্যালফেটিক অ্যামিন, মানে 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? 1 ডিগ্রি অ্যামিন, হ্যাঁ, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন, অর্থাৎ সায়ানাইড গ্রুপটা CH2 কিসে কনভার্ট হবে? NH2, 1 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো এখানে দেখো সায়ানাইড যৌগকে যদি এই একটু আগে দেখলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দ্বারা তীব্র বিজারণ করি, 1 ডিগ্রি অ্যামিন হবে, CH2 NH2, 1 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হবে। এবং যদি এখানে আইসোসায়ানাইড গ্রুপ থাকে, আইসোসায়ানাইড গ্রুপকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দ্বারা তীব্র বিজারণ করা, অর্থাৎ তীব্র বিজারক ইউজ করা হয়েছে, তখন কিন্তু এখানে অ্যামিন হবে। কিন্তু ভাইয়া এটা কিন্তু মাথায় রাখবা, তখন কিন্তু এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন হবে, 2 ডিগ্রি অ্যামিন, আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তো মাথায় ঢুকলো কখন 2 ডিগ্রি অ্যামিন পাবা, কখন 1 ডিগ্রি অ্যামিন পাবা, মাথা কি ঢুকলো? যখন আইসোসায়ানাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ইউজ করবা, তখন 2 ডিগ্রি অ্যামিন হবে। যখন সায়ানাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ইউজ করবা, তখন 1 ডিগ্রি অ্যামিন হবে। খুব কঠিন কাজ না, এই কয়েকটা মনে রাখতে হবে, এই কয়েকটা মনে রাখলে তোমার বিক্রিয়া তোমার জন্য একদম ইজি, ঠিক আছে? চলো দেখি কোন প্রশ্নটা বলছে। NH3 আর NH2 R2NH যৌগগুলোর খাত ধর্ম প্রদর্শনের ক্রম হচ্ছে।
তো আমি গত আমার লেকচারে বলেছি অ্যামিনের খাদ্যহমিতা কমো। তো দেখো আজকে আমি আবার শেখাচ্ছি খাদ্যহমিতা কমো। আমার সাথে পড়ো 213, তারপর হচ্ছে তোমার 213, তারপর হচ্ছে তোমার কি বলতো অ্যামোনিয়া, 213 অ্যামোনিয়া, তারপর পড়ো হচ্ছে অ্যানিলিন, তারপরে কি পড়ো অ্যানিলিন, 213, তারপর পড়ো অ্যামোনিয়া অ্যানিলিন। তার খাদ্যহমিতা কমো 2 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, অ্যামোনিয়া, তারপর কিন্তু অ্যানিলিন, তারপর কিন্তু অ্যানিলিন। তো অ্যানিলিনটা কি দেখো, অ্যানিলিনটা কি তোমাকে একটু দেখাই আমি। অ্যানিলিনটা কি, এই দেখো NH2, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন, অর্থাৎ বেঞ্জিনের মাথায় NH2 গ্রুপ। এখন খেয়াল করো এই অ্যানিলিনের চাইতে আরেকটা জিনিসের খাদ্যহমিতা কম হবে, সেটা কেমন এটাও দেখা দিচ্ছি একটু। এখানে মনে করো কোনো একটা নাইট্রো গ্রুপ আছে, মনে করো কোনো একটা নাইট্রো গ্রুপ আছে, এখানে অ্যানিলিন আছে, ঠিক আছে। তাহলে কার খাদ্যহমিতা বেশি কম হবে বলো তো? অবশ্যই অ্যানিলিনের বেশি হবে, কারণ সেখানে মেটা ইন্ডিকেটর অ্যাড হয়েছে, খাদ্যহমিতা তখন কমে যাবে। আমার সাথে বলো 213 অ্যামোনিয়া অ্যানিলিন, 213 অ্যামোনিয়া অ্যানিলিন। এবং অবশ্যই অ্যানিলিনের চাইতে তোমার যদি এখানে বেঞ্জিনের যদি কোনো মেটা ইন্ডিকেটর থাকে, তাহলে মেটা ইন্ডিকেটর নাই যেটা, সেটা কিন্তু খাদ্যহমিতা বেশি হবে। দেখি অপশন দেখে কি বলছে। অ্যামোনিয়া আগে বলছে, অবশ্যই না। দেখো কি বলছে এখানে, আর দুটো মানে 2 ডিগ্রি, ঠিক আছে, আর একটা মানে 1 ডিগ্রি, ঠিক আছে। N মানে অ্যামোনিয়া। তা আমি বলছিলাম 213 তারপর অ্যামোনিয়া, 213, তো 2 ডিগ্রি প্রথমে, 3 ডিগ্রি, তারপর অ্যামোনিয়া, ঠিক আছে। তারপর দেখি অ্যামোনিয়া আগে হবে না, কারণ আগে কি 2 ডিগ্রি, সবাই প্রথমে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, 1 ডিগ্রি আগে হবে না। এর উত্তর কি? উত্তর বি, ঠিক আছে। সব কয়েকটা খাদ্যহমিতা ক্রমশ শেখাই দিলাম একদম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি দেখি। পড়তে হবে রিলেট করে, একটার সাথে আরেকটা কিভাবে রিলেট হচ্ছে সেটা পড়তে হবে। যেমন তুমি পড়লা যখন বেঞ্জিনের ওজনীকরণ পড়লে গায়ে অক্সাইড হয়, আমার মনে রাখতে হবে যে আর কাকে কাকে ওজনীকরণ করে কি উৎপন্ন হয়। যেমন অ্যালকাইনকে ওজনীকরণ করে আবার গায়ে অক্সাইড হয়। আবার মনে রাখতে হবে যে অ্যালকিনকে ওজনীকরণ করে অ্যালডিহাইড বা কিটোন হয়। তারপর আবার মনে রাখতে হবে যে অ্যালকাইনকে যদি জিঙ্কের অনুপস্থিতিতে করো তখন আবার কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। এগুলো রিলেট করে পড়তে হবে, দেখো কি বলছে, বেনজামাইডের হফম্যান ক্ষুদ্রাংশন বিক্রিয়ার উৎপাদ কি? বেনজামাইড দেখো একদম পানির মতো ক্লিয়ার। দেখো যদি আগের স্লাইডটা বুঝে থাকো আমার, একদম পানির মতো ক্লিয়ার। আমি বলছিলাম কি CONH2 এই অ্যামাইড গ্রুপটা যদি খালি দেখো ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি আছে, তখন কি করবা, এই যে বলছিলাম CO গ্রুপটা বাদ দিয়ে কি করে দিবা, NH2 করে দিবা। তাহলে কি থাকে, NH2 অ্যামিন হয়ে যাবে, অর্থাৎ এখানে কার্বনের হ্রাস পাবে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ হবে। বেঞ্জিন অ্যামাইড বলতে CONH2 বোঝাচ্ছে, দেখো CONH2। তাহলে তুমি কি করবা এখানে বলো তো, কি করবা, এই যে CO গ্রুপটা বাদ দিয়ে দাও, কারণ এখানে কি আছে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ক্ষুদ্রাংশকরণ মানে কি, ব্রোমিন পটাশিয়াম অক্সাইড থাকবে, বাদ দিয়ে দাও। বেঞ্জিনের মাথায় কি থাকে, বেঞ্জিনের মাথায় দেখো শুধু কি থাকে, NH2 থাকে। এটার নাম হচ্ছে আমাদের কি, অ্যানিলিন। এটার নাম কি আমাদের, এটার নাম কিন্তু আমাদের অ্যানিলিন। কথা কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। দেখো অ্যানিলিন, ঠিক আছে। দেখি তারপর কি প্রশ্ন করছে আমাদের। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যানিলিন এবং NaNO2 এবং HCl বিক্রিয়ার উৎপাদকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে কি পাওয়া যায়? একটু ভালো মতো খেয়াল করো, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে অ্যানিলিন। দেখো এই হচ্ছে আমাদের অ্যানিলিন, একটু আগে যাতে আমরা উৎপন্ন করে পারলাম। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের অ্যানিলিন। খুবই ভালো কথা। এখানে কি দিছে আমাদের, NaNO2 এবং এখানে দিছে কি, HCl আছে। তো এখানে কি হবে বলছে, একটু খেয়াল করো, কক্ষ তাপমাত্রা এইটা একটু খেয়াল করো। এটা অ্যানিলিন, ঠিক আছে। অ্যানিলিনকে কি করছে, অ্যানিলিন এবং এটা বিক্রিয়া করে কি পাবো এটা বলছে, এটা মাথায় রাখবা। এইটা মানে কি, এইটা মানে তোমার বুঝতে হবে, এটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। এটা দেখো অ্যানিলিনকে যদি ডায়াজোকরণ করো, ডায়াজোনিয়াম লবণ হয়, কি পাওয়া যায়, আমাদের ডায়াজোনিয়াম লবণ পাওয়া যায়। এটা একটু মাথায় রাখবা। ডায়াজোনিয়াম লবণ মানে কি, এই যে N2CL, এই যে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এটাই হচ্ছে কি, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। দেখো অ্যানিলিন Na2HCl, এটা হচ্ছে বেনজিনের কি বিক্রিয়া বলতো, ডায়াজোকরণ বিক্রিয়া। তো অ্যানিলিনকে ডায়াজোকরণ করে কি, অ্যামিনকে ডায়াজোকরণ করে বেনজিন ডায়াজোনিয়াম লবণ পাওয়া যায়। আবার খেয়াল করবা, এইটাকে যদি তুমি তীব্র বিজারণ করো, এটাকে যদি তুমি কি করো বলতো, তীব্র বিজারণ করো, হ্যাঁ,
বিজারণ যদি করো, এটাকে যদি বিজারণ করো, এই যে যদি ডাইজোনিয়াম লবণকে বিজারণ করি আবার কি পাওয়া যায়, অ্যানিলিন পাওয়া যায়। মাথায় রাখো, তো কি হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বা বেনজিন ডাইজোনিয়াম লবণ। নেক্সট কোশ্চেন কি বলছে, আরসিএন যৌগ থেকে RCH2 NH2 তে যৌগে পরিণত করতে যে বিক্রিয়াটি ব্যবহার করা হয়, ডিরেক্ট বলে দিছে। দেখো ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন, ডিরেক্টই বলে দিছে, ডিরেক্টই বলে দিছে এটাকে এটা কনভার্ট হবে, এটাতে কনভার্ট হবে। দেখো RCN, আমি আমাদের যদি ওই স্লাইডটা বুঝে থাকো, দেখো আমি কি বলছিলাম, যে সায়ানাইড গ্রুপটা কিসে কনভার্ট হয়, আমি বলছিলাম সায়ানাইড গ্রুপটা কিসে কনভার্ট হয়, 1 ডিগ্রি অ্যামিন CH2 তারপর কি NH2 তে কনভার্ট হয়, CH2 NH2 তে কনভার্ট হয় যদি সায়ানাইড গ্রুপটা CH2 NH2 তে কনভার্ট হয় যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড থাকে। ঠিক আছে, তাহলে আমাদের সায়ানাইড গ্রুপটা আমাদের 1 ডিগ্রি অ্যামিনে হবে, 1 ডিগ্রি অ্যামিন। তারপর আমি তোমাকে একটু আগে বলছিলাম যদি আইসোসায়ানাইড গ্রুপ হয়, তাহলে কিন্তু এটা 2 ডিগ্রি অ্যামিন হয়। আইসোসায়ানাইড গ্রুপ থাকলে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড উপস্থিতিতে তখন 2 ডিগ্রি অ্যামিন হয়, আর এটা 1 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো এই সায়ানাইড গ্রুপটা বলছে এটাতে কনভার্ট হয়েছে কার, আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের উপস্থিতির জন্য। দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি কি বলছে, নিচে কোন যৌগটি ডাইজোনিয়াম লবণ উৎপন্ন করে। তো আমি একটু আগে কি দেখলাম, এই যে একটু আগে দেখলাম NaNO2 সাথে কি HCl, Na Na2 এবং সাথে HCl। দেখো দেখো আগের সাইডটাতে তুমি দেখো, এই যে বলছিলাম Na Na2 HCl, অ্যানিলিন এর সাথে যদি এটা থাকে, অ্যানিলিনের সাথে যদি ওইটা থাকে, তাহলে বুঝবা এটা ডাইজোকরণ বিক্রিয়া। এটা কি, এটা থাকলে বুঝবা কি এটা ডাইজোকরণ বিক্রিয়া, এটা থাকলে বুঝবা, এটা থাকলে বুঝবা কি এটার সাথে এটা থাকলে বুঝবা এটা ডাইজোকরণ বিক্রিয়া। আর মনে রাখবা অ্যানিলিনের সাথে ডাইজোকরণ বিক্রিয়া কি হয়, ডাইজোনিয়াম লবণ হয়। কি হয়, ডাইজোনিয়াম লবণ বা ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, N2Cl। এটা একটা মাথায় রাখবা, ডাইজোনিয়াম লবণ কোনটা, দেখো তো এই যে অ্যানিলিন, ডাইজোনিয়াম লবণ, এই যে অ্যানিলিনটা বিক্রিয়া করে ডাইজোনিয়াম লবণ হয়। তো অ্যানিলিন কোনটা, C6H5, এই যে C6H5NH2, এটা হচ্ছে অ্যানিলিন। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখি, বলছে নিম্নের বিক্রিয়া উৎপাদ কি। দেখো এনহাইড্রাস কন্ডিশন CH3COCl NH2 বলছে। দেখো এখানে দেখো একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়াটা হচ্ছে তোমার হচ্ছে এটা কি অ্যাসাইলেশন বিক্রিয়া না, অ্যানিলিনকে অ্যাসাইলেশন করে কি হবে, দেখো অ্যানিলিনকে যদি অ্যাসাইলেশন করো তাহলে কি হবে, অ্যাসাইল গ্রুপটা যুক্ত হয়ে যাবে। দেখো খুবই সহজ, এই টাইপের বিক্রিয়াগুলো খুবই সহজ। দেখো আমি তোমাকে একদম সহজভাবে শেখা দিচ্ছি। এই যে NH2 ছিল না, NH2 ছিল, প্রত্যেকটাতে একটা হাইড্রোজেন সরাই দিবা, একটা হাইড্রোজেন সরাই দিয়ে অ্যাসাইলেশনে অ্যাসাইল গ্রুপটা অ্যাড করে দিবা, শেষ। যদি এটা নাইট্রেশন বলতো তাহলে কি করতে বলো, যদি এটাকে নাইট্রেশন বলতো তাহলে কি করতা, এটা যদি নাইট্রেশন বলতো তাহলে কি করতা, এই হচ্ছে আমাদের অ্যানিলিন ছিল NH2, এখানে একটা হাইড্রোজেন সরাই দিবা, নাইট্রেশন বললে নাইট্রো গ্রুপ অ্যাড করবা, শেষ। যদি সালফোনেশন বলে, যদি বলে যে সালফোনেশন করলে কি হবে, খুবই সিম্পল, NH2 ছিল, একটা হাইড্রোজেন সরাই দিবা, SO3H সালফোনিক অ্যাসিড গ্রুপ লাগাই দিবা, কাজ শেষ। ফিডেক্যাপ অ্যালকাইলেশন বলুক, ফিডেক্যাপ অ্যাসাইলেশন বলুক, তারপর হচ্ছে নাইট্রেশন বলুক, সালফোনেশন বলুক, তুমি কি করবা, NH2 আছে একটা হাইড্রোজেন সরাই দিবা, অ্যালকাইলেশন বলে অ্যালকাইল গ্রুপ অ্যাড করে দিবা, অ্যাসাইলেশন বলে অ্যাসাইল গ্রুপ অ্যাড করে দিবা, সালফোনেশন বললে সালফোনিক অ্যাসিড, মানে সালফোনিক অ্যাসিড হয়ে যাবে, সালফোনিক অ্যাসিড বলছে না, সালফোনিক অ্যাসিডের যে SO3Hটা সেটা লাগাই দিবা, তাহলে উত্তর শেষ। তাহলে উত্তর আমাদের শেষ। তো নিম্নের বিক্রিয়ার মূল উৎপাদ কি বলতো, নিচের বিক্রিয়ার মূল উৎপাদ কি, অ্যাসাইলেশনে অ্যাসাইল গ্রুপ অ্যাড থাকতে হবে। এই দেখো এইখানে না, কিন্তু অন্য জায়গায় না, এই NH2 জায়গায় একটা হাইড্রোজেন অপসারিত করে, এইটা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনটা কি দিছে, ক্লোরোবেনজিন ও অ্যামোনিয়া 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উচ্চ চাপ প্রভাবকের উপস্থিতিতে উৎপন্ন কি করে, ক্লোরোবেনজিন খেয়াল করো, ক্লোরোবেনজিনটা খেয়াল করো, Cl, ক্লোরোবেনজিন ও অ্যামোনিয়া, ও কি অ্যামোনিয়া বিক্রিয়া করে উচ্চ চাপের প্রভাবে কি হবে। দেখো এই দেখো এখান থেকে HCl বাদ দিয়ে দাও, HCl বের করে দাও, কি থাকলো, NH2 মাথার মধ্যে লাগাই দাও, বাস NH2 HCl কি তৈরি করবে, অ্যানিলিন তৈরি করবে। দেখো NH2 মানে কি, অ্যানিলিন, NH2 মানে কি অ্যানিলিন, কি পাবো আমরা, অ্যানিলিন পাবো, বুঝতে পারলা, এটা ক্ষেত্রে কি পাবো, অ্যানিলিন পাবো। নেক্সট কোশ্চেনটা কি, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
কি অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড HCl বিক্রিয়া কি উৎপন্ন করবে? বলো, নাইট্রাস অ্যাসিড এবং HCl বিক্রিয়ায় কি করবে বলো, কি করবে বলো? নাইট্রাস অ্যাসিড একটু আগে দেখলাম, এটা ডাইজোকরণ বিক্রিয়া। এটা কি ডাইজোকরণ বিক্রিয়া? এই যে হচ্ছে আমাদের অ্যানিলিন, কি এটা হচ্ছে আমাদের অ্যানিলিন। তো অ্যানিলিনের সাথে কি হয়েছে? NO2 HCl ব্যবহার করা হয়েছে, HCl ব্যবহার করা হয়েছে। তো এইখানে কি হবে বলো? এখানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করা হয়েছে। তাহলে কি উৎপন্ন হবে? ডাইজো যৌগ, ডাইজোনিয়াম লবণ হবে। এখান থেকে ডাইজোনিয়াম লবণ হবে, এখান থেকে কি হবে? ডাইজোনিয়াম লবণ হবে, N2Cl। ঠিক আছে, বুঝতে পারলা? দেখো অ্যানিলিনের আরেকটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে যেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো এটা কিন্তু অ্যানিলিনের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। দেখো অ্যানিলিনকে যদি তোমার ক্লোরোফর্ম CaCl3 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি দেওয়া হয় তাহলে এটা হবে NC আইসোসায়ানাইড হয়ে যাবে, অর্থাৎ ফিনাইল আইসোসায়ানাইড হয়ে যাবে। ফিনাইল আইসোসায়ানাইড এই বিক্রিয়াটার নাম কি? অনেকেই বুঝতে পারতেছো, অনেকেই বুঝে গেছে বিক্রিয়াটার নাম কি। এটা কিন্তু ফিনাইল আইসোসায়ানাইড পাবা। ঠিক আছে, এই বিক্রিয়াটার নামই হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া, এই বিক্রিয়াটার নামই কিন্তু কার্বিল অ্যামিন বিক্রিয়া। ঠিক আছে, তোমাদের জৈব যৌগ প্রায় শেষ, আর দুইটা বাদ আছে, একটা টলুইন এবং হচ্ছে তোমার আর একটা হচ্ছে ফেনল, এবং পরে হচ্ছে তোমার PVC, পরে ভিনাইল ক্লোরাইড বা শেষের দিকে কিছু প্রশ্ন আসে, সেগুলো দেখাবো। তো আশা করি ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করো, অর্গানিক কেমিস্ট্রি যে ভয়টা, যে ভীতিটা তোমাদের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ এটা একদম ফুল স্টপ হয়ে যাবে। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি ভয় ফুল স্টপ। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।